ॐ सदाशिवसमारम्भां शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्पराम्। আমরা দৃগ্দৃশ্য বিবেক নিয়ে আলোচনা করছিলাম। দৃগ্দৃশ্য বিবেকের আজকে আমাদের পঞ্চম ক্লাস। তো আমরা দেখেছি যে এই দৃগ্দৃশ্য বিবেক এখানে আমরা তিন ধরনের দৃক নিয়ে আলোচনা করেছি এবং তাদের কিভাবে সেই দৃক তৈরি হয়েছে, তাদের কি কাজ, সেইগুলো নিয়েও আলোচনা করেছি আমরা এর আগের শ্লোকে। আর এই আলোচনার মধ্যে আমরা দেখতে পেয়েছি যে মন জিনিসটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। সেই জন্যে এই মনটাকেই ভালো করে বুঝতে হবে, সেটাই হচ্ছে আসল কথা। এবারে এই যে তাহলে আমরা দেখেছিলাম যে প্রথম যে দৃক বা দ্রষ্টা সেটা ছিল আমাদের এই জ্ঞানেন্দ্রিয়গুলি। দ্বিতীয় স্তরে দ্বিতীয় দৃক টু ছিল আমাদের মন। আর তৃতীয় স্তরে দৃক 3 যেটা, সেটাই হচ্ছে আসল আমি, যেটা হচ্ছে সাক্ষী বা শুদ্ধ চৈতন্য। এবার আমরা এটাও আলোচনা করেছিলাম যে আসলে এই শুদ্ধ চৈতন্যর শক্তিতেই কিন্তু সব কাজটা হচ্ছে, কিন্তু সেটার জন্য একটা আমাদের ভায়া মিডিয়াম দরকার। মনটা হচ্ছে আমাদের সেই মিডিয়াম। তো আমরা যখন বহির্বিশ্ব দেখছি তখন আমরা বলছি আমরা চোখ দিয়ে দেখছি, কিন্তু যে কোনো কাজ করবার জন্য একটা শক্তির দরকার। তাহলে দেখার কাজ, শোনার কাজ, সেগুলো করতে গেলেও শক্তির দরকার। সেই শক্তিটা তাহলে এই ইন্দ্রিয়গুলো কোথা থেকে পাচ্ছে না? আমরা প্রাথমিক স্তরে আমরা বলছি যে ইন্দ্রিয়গুলো শক্তি মন থেকেই পাচ্ছে। এখন কথা হচ্ছে যে মনটাকেও তো আমরা অ্যাকচুয়ালি একটা ইন্দ্রিয় হিসেবে ধরতে পারি। অনেক সময় বলা হয় যে মন হচ্ছে একাদশ ইন্দ্রিয়, কারণ স্থূল ইন্দ্রিয়গুলো যেরকম আমাদের স্থূল যে পঞ্চভূত আছে তাদের বিভিন্ন বিভিন্ন অনুপাতে তাদের মিশিয়ে আমরা এই যে এই ইন্দ্রিয়গুলো পেয়েছি। সেই রকমই কিন্তু আমাদের যে পঞ্চভূত তার সূক্ষ্ম যে অংশ, তার যে সত্ত্ব অংশটা রয়েছে, সেই সত্ত্ব অংশ দিয়ে মনটা তৈরি হয়েছে। তাহলে মনটাও কোনো বস্তু দিয়ে তৈরি হয়েছে। এবার মনটা যদি বস্তু দিয়ে তৈরি হয় তাহলে মনটাও তো জড় বস্তুই হচ্ছে। তাহলে মন যদি জড় বস্তু হয় তাহলে মন শক্তিটা কোত্থেকে পাচ্ছে? মন জড়বস্তু হয়ে যদি শক্তি পায় তাহলে চোখ, কান, নাক তারাই বা জড়বস্তু হয়ে শক্তি পাবে না কেন? এই প্রশ্নগুলো থেকে যায়। তো সেখানে বলছে যে আসল সব শক্তিটার উৎস কিন্তু হচ্ছে সেই শুদ্ধ চৈতন্য। সেই একমাত্র সেই শুদ্ধ চৈতন্য, তাতেই কিন্তু সেটাই একমাত্র চেতন, তার যত কিছু শক্তি তার। তো এখানে আমাদের এখানে বোঝবার জন্যে কিছু কিছু উদাহরণ আমাদের মাথায় রাখতে হবে। 3টে উদাহরণ আমাদের মাথায় রাখতে হবে সবসময়, কারণ সেই 3টে উদাহরণের সাহায্যে পুরো জিনিসটাকে বোঝা সবসময় সুবিধাজনক। প্রথম উদাহরণটা কি না? প্রথম উদাহরণটা আমরা দেখেছি যে সমুদ্রের জল আর তার তরঙ্গ। এই সমুদ্রের জল এবং তার তরঙ্গটা কি? তরঙ্গটা কিন্তু জল ছাড়া কিছুই নয়। ওই সমুদ্রের জলটাই একটা অন্য কোনো নামে বা অন্য কোনো রূপে আমাদের সামনে এসেছে, তাকে আমরা বলছি তরঙ্গ। এবার যদি আমি জল জিনিসটাকে সরিয়ে নিই তাহলে কিন্তু তরঙ্গের কোনো এক্সিস্টেন্সই থাকে না। সেই রকম আমরা যদি শুদ্ধ চৈতন্যকে সরিয়ে নিই তাহলে কিন্তু কোনো কিছুরই কোনো এক্সিস্টেন্স থাকবে না। এইটা 1 নম্বর উদাহরণ। দ্বিতীয় উদাহরণে আমরা দেখেছি যে এই আমরা যদি সূর্য, চন্দ্র আর পৃথিবী এই 3টেকে দেখি, তাহলে বিশেষ করে আমরা যদি বেশি করে যদি আমরা সন্ধেবেলা রাত্রের আকাশ বা রাত্রের জগৎটাকে নিয়ে চিন্তা করতে যাই, তাহলে আমরা কি বলবো যে রাত্রের জগৎটা আমাদের যে প্রকাশিত হচ্ছে, সেই প্রকাশিতটা হচ্ছে কিন্তু চাঁদের আলোর সাহায্যে। এখন চাঁদের আলো, আমরা বলছি চাঁদের আলোর সাহায্যে আমরা দেখতে পাচ্ছি রাত্রিবেলা,
কিন্তু চাঁদের কি সত্যি করে কোনো আলো আছে? চাঁদের তো সত্যিকারের কোনোই আলো নেই। তাহলে চাঁদ আলোটা কোত্থেকে পাচ্ছে? তাহলে চাঁদ আলোটা পাচ্ছে কিন্তু সূর্যের কাছ থেকে। তাহলে আসল যে শক্তিটা, আসল আলোর উৎস, প্রকাশের উৎস, সেটা কিন্তু সেই সূর্য। তো এইটাও একই রকমভাবে আমরা মনে করছি যে আমাদের মনের সাহায্যে, মনের শক্তিতে আমরা অনেক কিছু করছি। মনের শক্তিতে আমি হাত নাড়ছি, পা নাড়ছি, আমি দেখছি, আমি শুনছি, কিন্তু মনের নিজস্ব কোনো শক্তি নেই। চাঁদ যেমন ঠিক যেমন একটা বস্তু, তার নিজস্ব কোনোই শক্তি নেই। সূর্যর কাছ থেকে সে ধার করে প্রথমে নিজে প্রকাশিত হচ্ছে এবং তারপরে সেই আলোটা অন্যদের ওপরে ছড়িয়ে দিচ্ছে। এক্ষেত্রেও ঠিক তাই হচ্ছে। শুদ্ধ চৈতন্য, তার কাছ থেকেই কিন্তু শক্তিটা পাচ্ছে আমাদের মন, এবং সেই শক্তিটা পেয়ে প্রথমে মন নিজে প্রকাশিত হচ্ছে। মন কিভাবে প্রকাশিত হচ্ছে না, যেই মন শক্তিটা পাচ্ছে অমনি মনের মধ্যে একটা অহংবোধ এসে যাচ্ছে, আমি একটা কিছু, এই বোধটা এসে যাচ্ছে। সেটাকে আমরা বলেছি, নাম দিয়েছি অহংকৃতি। আর তারপরে সে কিন্তু বাকি ইন্দ্রিয়গুলোর মধ্যে সেই শক্তিটাকে সঞ্চারিত করছে। এই যে শক্তিটা সঞ্চারিত করছে কিভাবে যাচ্ছে না, এটা একটা তরঙ্গের আকারে যাচ্ছে। কি তরঙ্গ না, চিন্তা তরঙ্গ। সেই জন্যে আমরা বলছি যে এটা একটা বৃত্তি অংশ, আর সেটাকে এই পার্টিকুলার এই বইতে সেটাকে নাম দেওয়া হয়েছে অন্তঃকরণ বলে। তাহলে একটা হচ্ছে অহংকৃতি আর একটা হচ্ছে অন্তঃকরণ। অহংকৃতিটা হচ্ছে যে কীভাবে তার মধ্যে, মনের মধ্যে যে দ্রব্য অংশ, কন্টেন্ট, কি দিয়ে মনটা তৈরি হচ্ছে, আর অন্তঃকরণ হচ্ছে তার বৃত্তি অংশ। বৃত্তি অংশ মানে যে তরঙ্গ বা চিন্তা ছাড়া। এবং এই যে চিন্তা আছে বলেই কিন্তু আমরা জানতে পারছি যে মন আছে। চিন্তা যদি না থাকতো তাহলে যে আমাদের মন আছে আমরা এটা কিন্তু বুঝতে পারতাম না। তা মন আছে সেটা জানতে পারছি কিন্তু আমরা চিন্তার মাধ্যমে। তাহলে এই উদাহরণটাও আমাদের খুব ইম্পর্ট্যান্ট, আমাদের মনে রাখতে হবে। মানে আমরা যদি এই অ্যানালজিটা, এই উপমাটা মনে করি, তাহলে আমাদের এই যে এখানে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হচ্ছে সেই বিষয়বস্তুটা বুঝতে আমাদের অনেক সুবিধে হবে। তাহলে এইটা হলো 2 নম্বর উদাহরণ। আর 3 নম্বর উদাহরণে কি বলছে? 3 নম্বর উদাহরণে বলছে যে মনে করো তুমি একটা আয়নার সামনে দাঁড়িয়েছো। আয়নার উদাহরণ দেওয়া হচ্ছে। এবার যেই আয়নার সামনে তুমি দাঁড়িয়েছো, এবার তোমাকে কেউ কোনো বাধ্যবাধকতা ছিল না তোমার ওপর, কেউ তোমায় বাধ্য করেনি যে তোমাকে এসে বাপু তুমি আয়নার সামনে দাঁড়াও। সেটা কিন্তু সম্পূর্ণভাবে তোমার নিজের চয়েস, তোমার ইচ্ছে হয়েছে, তুমি আয়নার সামনে দাঁড়িয়েছো। কিন্তু যে মুহূর্তে তুমি আয়নার সামনে দাঁড়ালে, সেই মুহূর্তে কিন্তু আয়নার পেছনে তোমার একটা প্রতিফলন সৃষ্টি হলো। এই যে প্রতিফলনটা সৃষ্টি হচ্ছে, এবারে আমি যেই আয়নার সামনে আমি হয়তো হাত নাড়ছি, পা নাড়ছি, মুখ ভ্যাংচাচ্ছি, আমি দেখছি যে আয়নার পেছনের যে প্রতিফলন সেও কিন্তু দিব্যি হাত নাড়ছে, পা নাড়ছে, মুখ ভ্যাংচাচ্ছে। এবার একটা ছোট বাচ্চা তাদের আয়নার সামনে প্রথমবার দাঁড় করালে সে কিন্তু তার নিজের রিফ্লেকশনটা দেখেই হাঁ হাঁ করে কাঁদে, অনেক সময় কাঁদে। অনেক সময় সে খুব মজা পায় যে ওপাশেও আবার একটা কে বাচ্চা, সেও কিরম নড়ছে। আবার অনেক সময় সে ভয় পেয়ে যায়, কান্নাকাটি করে। সে ভাবে যে ওই যে বাচ্চাটা, ওইখানে একটা কেউ আছে, সে ওকে অ্যাটাক করতে যাবে, বা তার হাতে ওর খেলনাটা সে নিয়ে নিয়েছে, সেই জন্য সে রেগে যাচ্ছে, এইগুলো হচ্ছে। তাহলে ওই যে প্রতিচ্ছবিটা নড়ছে, সে মনে করছে যে আসল যে বাচ্চাটা, সে কিন্তু মনে করছে যে ওই প্রতিচ্ছবিটাও নড়তে পারে, তার মধ্যেও একটা প্রাণ আছে। কিন্তু তার মধ্যে আসলে তো প্রাণ নেই। এপাশের বাচ্চাটা যদি না হাত নাড়ায়, তাহলে ওপাশের বাচ্চা, তার যে প্রতিচ্ছবি, সেও কিন্তু হাতও নাড়াবে না, মুখও ভ্যাংচাবে না। এইটা হচ্ছে আসল কথা, এইটা আমাদের বুঝতে হবে। তাহলে সাক্ষী, সে কিন্তু, তাকে কেউ বাধ্য করেনি আয়নার সামনে, মনের সামনে দাঁড়াতে, কিন্তু সে তার যে কোনো কারণেই হোক মনের সামনে দাঁড়িয়েছে। যে মুহূর্তে সে মনের সামনে দাঁড়িয়েছে, অমনি আয়নার ওপর তার একটা, মনের ওপর তার একটা প্রতিচ্ছবি পড়েছে। এবার যেই মনের ওপর তার প্রতিচ্ছবি পড়ছে, তাহলে এখানে বলা হচ্ছে মন
এবার যে আমির সঙ্গে মনটাকেই বলছে, মনটা যেই মুহূর্তে মনটা এসে যাচ্ছে সেই মুহূর্তেই আমরা বলেছি যে মন এসে যাওয়া মানেই একটা অহম বোধ এসে যাওয়া। মনের মধ্যে যে তার এই যে দ্রব্য অংশটা, সেটাকেই আমি অহংকৃতি বা ইগোটিজম বলেছি। তাহলে মন আসা মানেই অহং এসে যাওয়া। এই যেই অহং এলো, এবার তাহলে প্রশ্ন হচ্ছে যে আচ্ছা, তাহলে এই যে অহং, এর সঙ্গে আমি তিনটে জিনিস পেয়েছি। একটা হচ্ছে আমার স্থূল শরীর, একটা হচ্ছে আমার এই যে প্রতিচ্ছবিটা পড়েছে, যেটাকে আমি বলেছি যে প্রতিবিম্ব চৈতন্য, বা যেটাকে আমি অনেক সময় বলেছি চিদাভাস। কেন? চিত্তের ওপর তার আভাস পড়েছে, তাই তাকে আমি বলেছি চিদাভাস, কিংবা তাকে আমি বলেছি চিৎ ছায়া। তাহলে এবার এরা সবাই এক, প্রতিবিম্ব চৈতন্য, চিদাভাস, চিৎ ছায়া সবই এক। এই যে ছায়াটা পড়েছে, তাহলে এই ছায়াটার সঙ্গে মনের একটা কী সম্পর্ক? আর তৃতীয় হচ্ছে যে সাক্ষী চৈতন্য যে আসল, তার সঙ্গে মনের কী সম্পর্ক? কেন এটা আমরা বলছি? কারণ এই যে আমি করছি, এই আমিটা অনেক সময় দেখা যায় যে এই আমি বলতে কোনো সময় আমরা আমাদের এই শরীরটাকে বোঝাচ্ছি, কোনো সময় আমরা আমাদের মনটাকে বোঝাচ্ছি, আর কোনো সময় আমরা কিন্তু সেই সাক্ষী চৈতন্যকে বোঝাচ্ছি। যেমন আমার যদি খুব জ্বর হয়, হয়তো আমার জ্বর হয়েছে, আমাকে জিজ্ঞেস করলে যে কেমন আছিস, কেমন আছিস চন্দ্রানী, কেমন আছিস? আমি বলবো ভালো নেই রে, আমি ভালো নেই। এবার আমি ভালো নেই আমি কেন বলছি? কারণ আমার জ্বর হয়েছে। জ্বরটা কার হয়েছে? জ্বর তো হয়েছে আমার শরীরের। তাহলে আমি কিন্তু এখানে আমি বলতে আমার এই শরীরটার সঙ্গে, স্থূল শরীরটার সঙ্গে বা আমার ইন্দ্রিয়র সঙ্গে আমার নিজেকে মিশিয়ে ফেলছি। তাহলে এখানে একটা মনের সঙ্গে, মন বলতে এখানে এই অহমিকাটাকে, অহম তত্ত্বটাকে বোঝানো হচ্ছে। তাহলে অহমকে কখনো কখনো আমি আমার শরীরের সঙ্গে মিশিয়ে ফেলছি, আমি মনে করছি শরীরটাই আমি। কখনো হয়তো আমার খুব মন খারাপ, তখন আমি বলছি আমি একটুও ভালো নেই। কেন রে, কী হয়েছে? না, ভীষণ মন খারাপ। কিংবা আমি বলতে পারি আজকে আমি আজকে এত ভালো আছি। কেন, কেন ভালো আছিস? আজ একটা দারুণ খবর পেয়েছি, মনটা আমার খুব খুশি। তাহলে আমি মনে করছি মনটা আমার খুশি, সেটাতে আমি খুশি হচ্ছি। তাহলে এইখানে একটা আমার মনের সঙ্গে আমিটাকে বা অ্যাকচুয়ালি এইখানে আমি বলতে আমি মনের মধ্যে যে রিফ্লেকশানটা হচ্ছে তার সঙ্গে গুলিয়ে ফেলছি, বা আমার চিন্তার গুলোর মধ্যে আমি ভালো আছি, আমি মন্দ আছি, এগুলো তো একটা চিন্তা। তার মানে আমি আমার ওই বৃত্তিগুলোর সঙ্গে আমিত্বকে মিশিয়ে ফেলছি। আর তৃতীয়, যখন তুরীয়ানন্দজি ঠাকুরকে দেখে বলেছিলেন আমি তো দেখছি আপনি খুব ভালো আছেন, সেখানে ঠাকুর কিন্তু সেখানে সেই সাক্ষী রূপে অবস্থান করছেন। সেইখানে কিন্তু আমি বলতে তিনি সেই আসল যে আমি, সেটার সঙ্গে সেইখানেই প্রতিষ্ঠিত আছেন ঠাকুর, কিন্তু সেই আমিত্বে প্রতিষ্ঠিত। ব্রহ্মজ্ঞানীরা সেই আমিত্বে প্রতিষ্ঠিত। তো সেখানে তাহলে দেখা যাচ্ছে এই যে আমি কথাটা আমি বলছি, এই আমিটা কখনো যাচ্ছে শরীরে, কখনো যাচ্ছে মনে, বা আমার যে রিফ্লেক্টেড কনসাসনেসে প্রতিবিম্ব চৈতন্যর সঙ্গে, কখনো যাচ্ছে যেটা শুদ্ধ চৈতন্যই। আবার এমনও হয় অনেক সময় কিন্তু আমরা কোনো এক্সটার্নাল অবজেক্টের সঙ্গেও নিজেকে একাত্ম করে ফেলি। যেমন আমি একটা নতুন গাড়ি কিনেছি, এবার রাস্তায় যেই বেরোলাম, এখানকার তো এই অটোওয়ালা, টোটোওয়ালা, তারপরে বাইক, টু হুইলার, এদের তো কোনো স্থিরতা নেই, কী করবে, কোন দিকে যাবে। তুমি যেদিকে ইন্ডিকেটার দেবে সেই দিক দিয়েই তোমায় ওভারটেক করবে। তো এবার তোমার নতুন গাড়ি, আর বিশেষ করে তুমি নতুন গাড়ি কিনলে তো তাদের গাত্রদাহ হবেই, দিয়েছে তোমার গাড়িটাকে বেশ করে ঘষে। এবার স্বাভাবিকভাবে তুমি গাড়িটা নিয়ে সবে বেরিয়েছো, সবে হয়তো শোরুম থেকে গাড়িটাকে নিয়ে বাড়িতে আসছো, এমন সময় গাড়িটার রঙটা গেল চটে, নতুন গাড়ি, তোমার প্রচণ্ড রাগ হবে, প্রচণ্ড রাগারাগি করছো, করে লোকটাকে হয়তো দুঘা বসিয়েই দিলে, এরকম হাতাহাতি করছো, করছো। তার মানে কি, সেখানে কিন্তু আমি ওই গাড়িটার সঙ্গে একাত্ম হয়ে গেছি। মনে হচ্ছে যে গাড়িটার রং চটে গেছে মানে সাংঘাতিক আমারই যেন কিছু হয়েছে। তো এখানে এই আমিটা তাহলে অনেক সময় আমরা এরকম মেটিরিয়ালের সঙ্গেও এক করে ফেলি। তাহলে এখন আমাদের এই যে 8 নম্বর
8 নম্বর শ্লোক যেটা আমরা দেখছিলাম, সেই 8 নম্বর শ্লোকে এটাই ব্যাখ্যা করা হয়েছে যে এই আমির সঙ্গে এই যে তিনটে ছিল, তাদের একটা হচ্ছে যে স্থূল শরীর, একটা হচ্ছে প্রতিবিম্ব চৈতন্য, আর একটা হচ্ছে শুদ্ধ চৈতন্য, তার কি সম্পর্ক। তা আমরা এটা আগের দিন আমরা এটা আলোচনা করেছিলাম এবং আমরা দেখেছিলাম যে প্রতিবিম্ব চৈতন্যর সঙ্গে মনের যে সম্পর্ক সেটা খুব সহজ স্বাভাবিক সম্পর্ক। কেন? কারণ আয়নার সামনে যে কোনো বস্তু রাখো তার প্রতিবিম্ব পড়বেই। কাজেই মনের সামনে যদি সাক্ষী এসে দাঁড়ায়, যাকেই দাঁড় করাও না কেন, মনের ওপর তার প্রতিফলন পড়বেই। তাহলে মনের সামনে চৈতন্য এলে, শুদ্ধ চৈতন্য যদি এসে দাঁড়ায়, তাহলে তার প্রতিবিম্ব পড়বেই। কতক্ষণ প্রতিবিম্ব থাকবে? যতক্ষণ আয়না থাকবে। সুতরাং এই যে প্রতিবিম্ব চৈতন্যর সঙ্গে আয়নার সম্পর্ক, আয়না থাকলে প্রতিফলন হবে, এই সম্পর্কটা একদম একটা অবভিয়াস সম্পর্ক, সহজ স্বাভাবিক সম্পর্ক। এটার মধ্যে কিন্তু কোনো রকম কোনো দ্বিমত নেই। দ্বিতীয় হচ্ছে যে এই যে স্থূল শরীর, সেইটার সঙ্গে মনের কি সম্পর্ক। সেখানে বলা হচ্ছে যে স্থূল শরীরের সঙ্গে মনের সম্পর্কটা কীরকম না, মনের মধ্যে কি হচ্ছে, মনের মধ্যে আমরা জন্মান্তর ধরে বিভিন্ন চিন্তা জমা করে রেখেছি, বৃত্তি জমা করে রেখেছি, বাসনা জমা করে রেখেছি। এবার এই যে সমস্ত বাসনাগুলো রয়েছে, এই বাসনাগুলোর জন্যেই কিন্তু আমি যখন আমার সেই বাসনাটাকে চরিতার্থ করবার জন্যেই আমাদের কিছু বাসনা যেগুলো খুব স্ট্রং, সেই বাসনাগুলো যাতে চরিতার্থ হতে পারে সেই রকম অনুকূল একটা শরীর নিয়ে আমি জন্মাচ্ছি। তাহলে এই যে শরীরটা পেয়েছি, এই শরীরটা পাওয়ার কারণটা কি? এই শরীরটা পাওয়ার কারণ হচ্ছে আমার কর্মফল। কারণ আমার বাসনার জন্যেই আমি বিভিন্ন রকম কাজ করেছি, বাসনা চরিতার্থ করতে আগের জন্মে, এবং সেই সমস্ত কাজ, যে কোনো কাজ করা মানেই তার একটা ফল আছে। এবার সেই কর্মফলটা আমাকে ভোগ করতেই হবে। স্বামীজি বলেছেন, গুড গুড, ব্যাড ব্যাড, নান ক্যান স্কিপ দ্য ল। সুতরাং ভালো করলে ভালো ফল পাবে, খারাপ করলে খারাপ ফল পাবে, ফল তোমাকে পেতেই হবে, পালাবার কোনো উপায় নেই। সুতরাং তোমার এবার এই যে সব কর্মফল, বৃত্তি, সেগুলো সব কোথায় আছে? সমস্ত মনের মধ্যে জমা করা আছে। মনের মধ্যে মানে আমার সেই সূক্ষ্ম শরীরের মধ্যে জমা করা আছে। আগের জন্মে যখন আমি মারা গিয়েছিলাম, তখন আমার মধ্যে সূক্ষ্ম শরীরের সঙ্গে সঙ্গে সেই বাসনাগুলো যেগুলো আমি বা কর্মফল, সেগুলো আমার ওই স্থূল শরীর থেকে বেরিয়ে এসেছিল, সেগুলো আমার সব মনের মধ্যে জমা করা ছিল। এইবার সেগুলোকে চরিতার্থ করার জন্যে বা কর্মফল ভোগ করার জন্যে আমি এই জন্মে আমার এই শরীরটা পেয়েছি। তাহলে তাহলে স্থূল শরীরের সঙ্গে মনের সম্পর্কটা কিভাবে হচ্ছে? আমার কর্মফল দিয়ে হচ্ছে। তাহলে সেটাই এখানে বলেছে যে এইটা হচ্ছে কর্মজং। আমার শরীরের সঙ্গে আমার মনের সম্পর্কটা হচ্ছে কর্মজং। এবার এই যে সম্পর্কটা, এটা তাহলে কতদিন থাকবে? এটা পার্মানেন্ট না টেম্পোরারি? বলছে যে না, এটা মোটেই পার্মানেন্ট নয়, এটা একেবারে টেম্পোরারি। এটার একটা জন্ম আছে, এটার একটা মৃত্যু আছে, ডেট অফ বার্থ আছে, ডেট অফ এক্সপায়ারি আছে। যেই তোমার জন্মের সঙ্গে সঙ্গে এই দেহটা তুমি পেলে, এবার এই দেহটা দিয়ে তোমার যে কর্মের ফলগুলো ভোগ করবার আছে, সেই কর্মের ফলগুলো ভোগ করলে, হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে তুমি আবার নতুন কিছু কর্ম করেও বসলে, আরও 4টি অ্যাকুমুলেটও করলে বটে। কিন্তু এবার তোমার এই দেহটার কাজ যে মুহূর্তে ফুরিয়ে গেল, দেহ এখানে রইল পড়ে, তোমার মন এই দেহ ছেড়ে বেরিয়ে চলে গেল। তাহলে এই যে দেহর সঙ্গে আর মনের এইটার কিন্তু সেপারেশন সম্ভব বা সেপারেশন হয়। সেই জন্যে এদের যে সম্পর্কটা, সেটা একেবারেই টেম্পোরারি, এটা পার্মানেন্ট সম্পর্ক নয়। কিন্তু আমি এর আগে যখন দেখেছিলাম যে আমার প্রতিবিম্ব চৈতন্যর সঙ্গে যে মনের সম্পর্ক, সেটা কি পার্মানেন্ট না সেটা টেম্পোরারি? বলছে যে সেটা টেম্পোরারিলি পার্মানেন্ট।
টেম্পোরারিলি পার্মানেন্ট কেন বলছে? কারণ যতক্ষণ তোমার মন আছে ততক্ষণ তোমার মনের ওই প্রতিবিম্ব চৈতন্যও আছে। আমি একটা আমার সংস্কারগুলো নিয়ে আমার মন একটা সেইটা প্রতিবিম্ব চৈতন্যে কী হচ্ছে, তার মধ্যে আমার ওই বৃত্তিগুলোই সব জমা হয়ে রয়েছে। এবার আমি একটা শরীর নিয়ে জন্মালাম, ঠিক আছে, এবার আমার পুরো জীবনচক্রটা শেষ হয়ে যাওয়ার পর সেই শরীরটা ছেড়ে রেখে আমি চলে যাচ্ছি। শরীরটা ছেড়ে রেখে চলে গেলে কি হবে? তোমার বৃত্তি, তোমার সমস্ত কর্মফল, তোমার বাসনা, তারা তো বাপু তোমার সূক্ষ্ম শরীরের সঙ্গে আবার ড্যাং ড্যাং করতে করতে বেরিয়ে গেল, তারা তো মনের থেকে আলাদা হলো না। আবার তুমি যেই নতুন শরীর পাবে, আবার সেই পুরনো যত বৃত্তি ছিল, যত সংস্কার, যত বাসনা, সমস্ত কিছু নিয়ে আবার সেই মনটা আরেকটা নতুন শরীরের মধ্যে এলো। তাহলে আমি এই যে প্রতিবিম্ব চৈতন্যর সঙ্গে মনটা বা আমিত্ব, এটাকে তো কাটাকাটি করতে পারলাম না, এটাকে তো আমি বিচ্ছিন্ন করতে পারলাম না। সেই জন্যে বলছে যে এটা অ্যাজ ইফ এটা পার্মানেন্ট, কিন্তু এটা পার্মানেন্ট নয়। কেন পার্মানেন্ট নয়? যদি আমি যে কোনোভাবেই সাধনার দ্বারা যে কোনোভাবেই নিজের মনকে বাসনামুক্ত করতে পারি, যদি মনকে আমি নাশ করতে পারি, মন না থাকলে আয়না ভেঙে গেলে প্রতিচ্ছবি নেই, তাহলে আয়নাকে যদি আমি ভেঙে ফেলতে পারি, মনকে যদি আমি ভেঙে ফেলতে পারি, তাহলে আমার আর কোনো প্রতিচ্ছবি থাকবে না। তাহলে সেখানটা আমার কাজেই এর একটা শেষ হতে পারে। যে মুহূর্তে মনের লয় হবে সেই মুহূর্তে কিন্তু প্রতিবিম্ব চৈতন্যরও লয় হয়ে যাবে। সুতরাং এটা একেবারে পুরোপুরি পার্মানেন্ট আমি বলতে পারছি না, এটাকে আমি তাই বলছি টেম্পোরারিলি পার্মানেন্ট। যতদিন না আমার আত্মজ্ঞান হচ্ছে, আমি মনটা কখন নাশ করতে পারি? মনটা আমি নাশ করতে পারি একমাত্র যখন আমার আত্মজ্ঞান হবে। যতক্ষণ মন আছে ততক্ষণ ডুয়ালিটি আছে, যতক্ষণ ডুয়ালিটি আছে, ডুয়ালিটি মানেই আমার ওই অহংকৃতি এসে যাচ্ছে, আমার ওই প্রতিচ্ছবি এসে যাচ্ছে। তো সে কাজেই ডুয়ালিটির পারে যেতে গেলে মনকে নাশ করতে হবে। মনকে নাশ করতে গেলে আমার আত্মজ্ঞান ছাড়া মন নাশ করার অন্য কোনো উপায় নেই। তো সেইখানে এইটাই বলেছে যে, আর তৃতীয় দফায় যেটা বলেছে যে শুদ্ধ চৈতন্যর সঙ্গে এই অহম তার কি সম্পর্ক বা মনের কি সম্পর্ক? বলছে মশাই, শুদ্ধ চৈতন্যর সঙ্গে মনের কোনো সম্পর্ক নেই। কে তোমায় বলেছিল বাপু মনের সামনে এসে, আয়নার সামনে এসে দাঁড়াতে? কেউ তো তোমায় বলেনি। তোমার মতিভ্রম হয়েছিল, তুমি আয়নার সামনে দাঁড়িয়েছো। এবার আয়নার সামনে যেই দাঁড়িয়েছো অমনি তুমি ভাবছো যে আমি বোধটা এসে গেছে, আমি তাহলে বোধহয় আমি ওই যে আয়নায় রিফ্লেকশনটা দেখছি সেটাই বোধহয় আমি নিজেকে ভুল করছি, ছোট করে ফেলছি, আমার মধ্যে সেই ডুয়ালিটিটা এসে যাচ্ছে। কাজেই সেই জন্যেই বলেছে যে এই যে শুদ্ধ চৈতন্যর সঙ্গে অহংকারের সম্পর্কটা ভ্রান্তিজনিত। আমার মধ্যে ভ্রান্তি এসেছে, তাই জন্যে আমি আয়নার সামনে দাঁড়িয়েছি বা মনের সামনে দাঁড়িয়েছি, তাই জন্যে আমি আমার রিফ্লেকশানটাকে দেখতে পাচ্ছি। কিন্তু এদের মধ্যে সম্পর্ক হবার কোনো কারণই নেই। কেন কারণ নেই? কারণ শুদ্ধ চৈতন্যটা চেতন একমাত্র চেতন, আর মন একটা বস্তু। মন বস্তু, সেটাও আমাদের সে পুরোপুরি জড়, সে কিছু জড় জিনিস দিয়েই তৈরি হয়েছে। ঠিক যেমন আমাদের শরীর, আমাদের ইন্দ্রিয় তৈরি হয়েছিল, মনটাও সেরকমই হয়েছে। তফাৎ এইখানে যে মনটা একটু সূক্ষ্ম, আমাদের ইন্দ্রিয়গুলোর তুলনায় মনটা সূক্ষ্ম, সাদা চোখে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু সে জড় ছাড়া আর কিছুই নয়। তাহলে একটা চেতন বস্তু একটা জড় বস্তুর সঙ্গে কোনো সময় কি এক হতে পারে? কোনো সময়ই এক হতে পারে না। তো সেটা ভুল ছাড়া কিছুই নয়। দ্বিতীয় কথা হচ্ছে, আমি দেখছি যে আমার মনের একটা জন্ম রয়েছে, আমার মনের একটা মৃত্যুও রয়েছে। মনকে নাশ করতে পারছি। মনের জন্ম কখন হয়েছে? যে মুহূর্তে আমার ভ্রান্তি এলো, সেই মুহূর্তেই অজ্ঞান এলো, সেই মুহূর্তেই আমার মনের জন্ম হলো। তাহলে কিন্তু যে শুদ্ধ চৈতন্য, যে সাক্ষী, সে কিন্তু চিরন্তন, তার কিন্তু কোনো ক্ষয় নেই, লয় নেই, তার কোনো শুরুও নেই, শেষও নেই। সুতরাং একটা
টেম্পোরারি জিনিস একটা পার্মানেন্ট জিনিসের সঙ্গে কোনোভাবেই এক হতে পারে না। সুতরাং আমি যে মনে করছি যে আমি সাক্ষীটা, আমার মনটাই হচ্ছে সেই আসল আমি, সেই শুদ্ধ চৈতন্য, সেটা সম্পূর্ণভাবে ভুল, সেটা কখনোই হতে পারে না। এবারে শুধু যে তাহলে এই জন্যেই বলেছে যে এদের মধ্যে যে সম্পর্কটা সেটা হচ্ছে ভ্রান্তিজনিত। তাহলে আমার তাহলে মেন কাজটা কি, এটা জেনে আমার কি উপকারটা হচ্ছে, যে বাপু হে ভ্রান্তিটাকে দূর করো, যত মনটাকে তুমি পরিষ্কার করতে পারবে। এবারে সূর্যের আলোটা ডাইরেক্টলি যখন পৃথিবীর ওপরে পৃথিবীর মাটিতে পড়ছে, তাতে কিন্তু সেই আলোটা রিফ্লেক্টেড হয়ে, মানে সেখান থেকে কিন্তু আমি বলতে পারছি না যে সূর্যের আলোয় ডাইরেক্টলি আমি কিছু দেখতে পাচ্ছি। মাঝখানে চাঁদ আছে, সেই চাঁদটা রাদার এটাকে উল্টোভাবে বলা যায়, সেই ঘটের এক্সাম্পল দিয়ে, যে সূর্যর দিকে আমি ডাইরেক্ট তাকাতে পাচ্ছি না, সূর্য আছে দেখতে পাচ্ছি একমাত্র তার রিফ্লেকশান দিয়েই। এবারে মাঝখানে সেই ঘটে জল রয়েছে, জলে সূর্যের প্রতিবিম্ব পড়ছে, সেই প্রতিবিম্ব সূর্যটাকে দেখে আমি জানতে পাচ্ছি যে সত্যিকারের সূর্য রয়েছে। ঠিক সেই রকম সাক্ষীকে আমি জানতে পারবো কিভাবে, সাক্ষীর প্রতিবিম্বটা ওই মনটা সব থেকে স্বচ্ছ, মনের ওপর সেই প্রতিবিম্ব পড়ছে বলে আমি যে প্রতিবিম্ব যে চৈতন্যটাকে দেখতে পাচ্ছি, সেই প্রতিবিম্ব চৈতন্য, তার মধ্যে চৈতন্যের কিছু গুণ বর্তাচ্ছে, সে তার যেমন সেটাও তার মধ্যেও কিছু পাওয়ার এসছে, মনের শক্তিতে ইন্দ্রিয়রা কাজ করছে, তো তার মধ্যে একটা শক্তি আসছে। সেই শক্তিটা থেকেই আমি বুঝতে পারছি যে আচ্ছা, তাহলে শুদ্ধ চৈতন্য একটা কিছু আছে যে হচ্ছে সমস্ত শক্তির একটা উৎস। শক্তির উৎসটাকে কিন্তু আমি ওই রিফ্লেকশনটা দিয়েই বুঝতে পারছি। এবারে কাঁচটা যদি, আমার কাঁচের ওপর যদি ময়লা জমে থাকে, হয়তো আমার জল ছিটেছে, জলের ছিটা ধরে গেছে কাঁচের ওপর, এবার তার ওপরে যদি আমি তার সামনে যদি দাঁড়াই, তাহলে আমার মনে হবে আমার সারা মুখে ছিট মুখে কী সব হয়েছে, দাগ হয়েছে। সুতরাং আমাকে কাঁচটাকে পরিষ্কার করতে হবে, আয়নাটাকে পরিষ্কার করতে হবে। যত আয়না পরিষ্কার করব, তত কিন্তু আমি পরিষ্কার প্রতিচ্ছবি দেখতে পাবো। সেই জন্যেই আয়নাকে পরিষ্কার করা। সেই আয়নাকে পরিষ্কার কিভাবে হবে? একমাত্র জ্ঞানের দ্বারা হতে পারে। সেই জন্যেই এই যে আমাদের বেদান্তের চর্চা করা, এই চর্চাটা আমরা কেন করছি? আমি যদি একটা জড় বস্তুই হই আর শুদ্ধ চৈতন্য, সাক্ষী চৈতন্য তাকে কেউ জানতেই পায় না, তাহলে এই সমস্ত এত বেদান্ত পড়ে হবেটা কি? বেদান্ত পড়ে এটাই হবে যে বেদান্ত পড়ে আমার মনের আয়নাটা পরিষ্কার হবে। যত পরিষ্কার করতে পারবো, তত আমি সাক্ষীর স্বরূপটাকে সঠিকভাবে দেখতে পাবো, প্রতিবিম্বটা তত স্বচ্ছ হবে, তত আমি সেই সত্যটাকে উপলব্ধি করতে পারবো। কারণ সত্য উপলব্ধি না করলে কোনোভাবেই আমি আমার এই মনকে ভাঙতে পারবো না, বা এই ডুয়ালিটির বাইরে এই সুখ দুঃখ, বাসনা, কামনা, জন্ম মৃত্যুর চক্র, তার হাত থেকে আমি বেরোতে পারবো না। সেই জন্যেই আমাদের বেদান্তের চর্চা করা। তো আমরা অ্যাকচুয়ালি 8 নম্বরটা পড়তে পড়তে 9 নম্বরটাও পড়ে ফেলেছি। 9 নম্বরটায় আমাদের বলেছে যে এই যে সম্পর্কগুলো, তাহলে এর থেকে আমি এটাকে মানে মন বা ইগো থেকে এই যে 3টে স্টেজ দেখেছিলাম, শরীর, রিফ্লেক্টেড কনসাসনেস এবং অরিজিনাল কনসাসনেস, তাকে আলাদা করব কি করে। তো আলাদা কি করে করব সেটা আমার অলরেডি বোঝা হয়ে গেছে, যে আমার কর্ম ক্ষয় হয়ে গেলে এই শরীর যখন মৃত্যু হবে, তখন আমার শরীরের থেকে মন আলাদা হয়ে যাচ্ছে। আমি কিন্তু আগের জন্মে কে ছিলাম, এ জন্মে সেটা মোটেই মনে করতে পারছি না। সুতরাং আমি যাকেই করি, আগের জন্মের সেই দেহটার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, সে চলে গেছে। সুতরাং তার সঙ্গে আমার একটা কাট অফ হয়ে গেছে। আর পরেরটা হচ্ছে যে পরের দুটো কিন্তু খুব মানে খুব ইন্টার রিলেটেড দেখতে গেলে।
যে আমাকে আমার আত্মজ্ঞান যতক্ষণ না হবে ততক্ষণ আমার মন মরবে না, এবং মন মরে গেলে একমাত্র মন যখন মনের নাশ হবে তখনই আমি একমাত্র ওই প্রতিবিম্ব চৈতন্যর সঙ্গে মনকে আলাদা করতে পারবো। কারণ সেই সময় আর ডুয়ালিটি কিছুই থাকবে না, তখন সেই একমাত্র সাক্ষী চৈতন্য ছাড়া আর কিছুই থাকবে না। তো সেটাই হচ্ছে আলাদা, সেটাই হচ্ছে আসল কথা। এবং আমরা আগের দিন এটাও বলেছিলাম যে বৌদ্ধরা, সাংখ্যকাররা এবং অন্যান্যরাও, নৈয়ায়িক, বৈশেষিক, তারাও সবাই কিন্তু এই জন্যেই এই মনের নাশের উপরে এত জোর দিয়েছেন। এবং তারা সেখানে বলেছেন মন মানেই তো সেখানে অনেক অনেক বৃত্তি রয়েছে। তো সেই জন্যে বৌদ্ধরা এবং সাংখ্যকাররা তারা এই মনকে বৃত্তি শূন্য করার চেষ্টা করছেন। বলছে মনকে বৃত্তি শূন্য করতে পারলেই সেই কৈবল্য বা লাভ হবে। সাংখ্যই সেটাকেই বলেছে প্রকৃতি এবং পুরুষকে আলাদা করা, এবং সেটা আরও গভীরভাবে এই যে ভগবদ্গীতার ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, সেখানে এই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞর প্রকৃতি এবং পুরুষের বিভাগটা বিস্তারিতভাবে আলোচনা করা আছে। কিন্তু বেদান্ত এখানে এই আলাদা করার কথা বলছে না। বেদান্ত বলছে যে জ্ঞান প্রাপ্ত হও, অন্ধকারকে দূর করো, একমাত্র জ্ঞানের আলোর সাহায্যেই তুমি সঠিক সত্যটাকে উপলব্ধি করতে পারবে। এইটা মোটামুটি আমাদের আগের দিন যেটা হয়েছিল। আগের দিন কিছু আমাদের একটু ধোঁয়াশা ছিল। আজকে আর কেউ কি কিছু এর উপরে বলতে চাও? যদি কিছু বলার থাকে তাহলে বল। কেউ কিছু বলবে যে একেবারেই বোঝা যাচ্ছে না কি অনেক একটু শক্ত লাগছে? শক্ত তো জিনিসটা নিঃসন্দেহে, কিন্তু কিছু বোঝা গেছে কি না, কি কোনো জায়গাটা আবার বলতে হবে কি না, যদি সেরকম হয় তাহলে একটু বলো। কারণ এরপরেও আমরা এই মনকে নিয়েই আলোচনা করব, আমাদের মনটাই আসল। এরপরে কিন্তু আমরা দশম শ্লোকে আমরা অবস্থাত্রয় এবং সেইখানে মনের সঙ্গে তার সম্পর্ক, সেইটা নিয়ে পড়তে যাব। তো এই এই 9 অবধি কোনো প্রশ্ন আছে কি? তাহলে কি 10-এ যাব? কেউ কিচ্ছু বলবে না? সবাই ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে। দুপুরবেলা এই সমস্ত এত বেদান্তের চোটে সবাই ঘুমিয়ে, গভীর, তার সবাই সুষুপ্তিতে চলে গেছে একেবারে। মন দিয়ে শুনছি, বুঝতে তো কষ্ট হচ্ছে, কিন্তু খুব সুন্দর করে তুমি বোঝাচ্ছ। না না, কিন্তু বুঝতে যদি না পারেন তাহলে আর সুন্দর করে লাভটা কি? সেই না, চেষ্টা তো করছি, সময় তো লাগবে একটু বুঝতে। মোটামুটি তুমি যেভাবে বোঝাচ্ছ অনেকটাই বুঝতে পারছি। তাহলে এই যে দশম যেটা, সেটাতে আমাদের একটা অন্য জিনিস নিয়ে আলোচনা করা হচ্ছে। অ্যাকচুয়ালি দশম শুধু নয়, দশম, একাদশ, দ্বাদশ, এই তিনটেতে আমাদের এই অবস্থাত্রয় নিয়ে আলোচনা করা হচ্ছে। তো কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে, যেমন আমরা এখানেও দেখেছিলাম যে যেটা আমাদের জানা জিনিস থেকে বা জানা ঘটনার থেকে তার উপরে বেস করেই ধীরে ধীরে আমরা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর আত্মতত্ত্বের দিকে যাচ্ছি। তো এখানেও আমাদের এই যে আমাদের যে তিনটে অবস্থা আছে, অবস্থাত্রয়, সেটাও কিন্তু আমাদের একটা জানা জিনিস। তো এখন দেখা যাক যে এই যে তিনটে অবস্থা, এর সঙ্গে মনের কি কোনো, বা এই অহম, তার কি সম্পর্ক।
তো দশম শ্লোকে বলা হচ্ছে অহংকার লয়ে সুপ্তৌ ভবেদ্দেহপ্যচেতনঃ অহংকার বিকাশার্ধ স্বপ্ন সর্বস্তু জাগরঃ। In the state of deep sleep, when the thought of ego disappears, the body also becomes unconscious. The state in which there is the half manifestation of the ego is called the dream state, and the full manifestation of the ego is the state of waking. তাহলে এই যে আমাদের যে তিনটে অবস্থা রয়েছে, সুষুপ্তি, স্বপ্ন এবং জাগ্রত, এখানে বলা হচ্ছে যে এই যে তিনটে অবস্থা, এই তিনটেই কিন্তু মনের বিভিন্ন প্রকাশের তারতম্য, সবটাই কিন্তু মনের খেলা। এইখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে, যেটা আমরা মানে আমাদের অবশ্যই এটাও আমরা জানা থেকে অজানাতেই যাচ্ছি, কিন্তু মানে অজানা ঠিক নয়, ব্যাপারটা হচ্ছে এখানেও আমাদের যে এই পারসেপশানটা একটুখানি, আমাদের দৃষ্টিভঙ্গিটা একটুখানি পাল্টাতে হবে। বহির্বিশ্ব, আমি জানি যে আমি যা স্বপ্নে দেখছি, আমি এটা সবসময় বলে থাকি যে স্বপ্নটা আমার মনের সৃষ্টি, কিন্তু জাগ্রত অবস্থাটাও যে বহির্বিশ্ব, জগৎ, সংসার, সেটাও যে আমার মনের সৃষ্টি, এইটাই কিন্তু আমাদের বুঝতে হবে। তো সেটাই এখানে বলছে যে মনেরই এই তিনটে অবস্থা আছে। মন, এই যে আমরা যে অনুভব করছি যে আমি সুষুপ্তিতে আছি, অনুভব করছি যে আমি স্বপ্ন দেখছি, অনুভব করছি যে আমি জেগে আছি, এইটার সবটাই কিন্তু মনের অনুভব করা। মানে কে এক্সপিরিয়েন্স করছে? এক্সপিরিয়েন্স করছে কিন্তু মন। এখানে কিন্তু সূক্ষ্ম চৈতন্য, শুদ্ধ চৈতন্য বা সাক্ষী কিন্তু এই অবস্থা অনুভব করছে না, অনুভব কিন্তু করছে, তিনটে অবস্থায় কিন্তু অনুভূত হচ্ছে মনের রাজ্যে, মনের ওপর। এইটা আমাকে বলতে হবে। এবারে এখানে কি বলা হচ্ছে যে অহংকার লয়ে সুপ্তৌ ভবে দেহ অপি চেতনঃ, দেহ অপি অচেতনঃ। যখন আমি সুষুপ্তিতে যাচ্ছি, তখন আমার দেহ, মন কোনো কিছুই, দেহ তো আমার কাজ করছে না বটেই, যখন ঘুমোচ্ছি তখনই আমার দেহ কাজ করছে না, এমনকি স্বপ্নই দেখি আর গভীর ঘুমেই থাকি, আমার দেহ তখন কিন্তু কাজ করছে না। এবারে সুষুপ্তি অবস্থায় আমি বলছি যে আমার মনও কাজ করছে না। এইখানেও একটা খুব সূক্ষ্ম ব্যাপার আছে, মন কিন্তু একেবারেই যে কাজ করছে না বা মন একেবারেই যে লয় হয়ে গেছে তা কিন্তু নয়। যে কোনো কাজ করার জন্যে শক্তি দরকার, এটা খুব ভালোভাবে বুঝতে হবে। একবার বুঝে গেলে আর অসুবিধে হবে না। যে কোনো কাজ করার জন্যে শক্তি দরকার। তাহলে এই যে ঘুমোনোটা, সেটাও একটা কাজ, তো সেই কাজটা করার জন্যেও কিন্তু একটা শক্তির দরকার। এবার সেই শক্তিটা কোত্থেকে পাওয়া যাচ্ছে? আমরা বলেছি যে আমাদের যাবতীয় শক্তি কিন্তু আমরা পাচ্ছি মনের কাছ থেকে, ডাইরেক্টলি কিন্তু আমরা শুদ্ধ চৈতন্য থেকে শক্তি পাচ্ছি না, আমরা সব ভায়া মনের মাধ্যমেই কিন্তু আমরা শক্তিটা পাচ্ছি, ঠিক আছে? তাহলে এবার মনের মধ্যে এই যে শক্তিটা মন কি করে সঞ্চারিত করছে? মন কিন্তু শক্তিটা সঞ্চারিত করছে তরঙ্গের মাধ্যমে বা চিন্তার মাধ্যমে। তো এই যে সুষুপ্তি থেকে ফিরে এসে আমি যে বলছি যে আমি খুব ভালো ঘুমিয়েছি, আমি স্বপ্ন দেখিনি, তাহলে আমার এই স্বপ্ন না দেখাটা, সেটাও কিন্তু একটা কাজ। তার মানে আমার মনের খুব সামান্যতম অংশ হলেও কিন্তু সে কিন্তু কাজ করছে, সে প্রায় শূন্য। সেই জন্যে আমি স্বপ্ন দেখছি না, কিন্তু সে এই যে স্বপ্ন দেখছি না এই কাজটা অন্তত সে করছে। তাই জন্যেই আমি ফিরে এসে বলতে পারছি যে আমি স্বপ্ন দেখিনি, আমি খুব ভালো ঘুমিয়েছি।
কাজেই সুষুপ্তিতে মন যে একেবারে থাকে না এটা কিন্তু ভুল কথা, প্রায় না থাকার সমান হয়ে যায়। সেই জন্যে বলেছে তার প্রকাশটা অলমোস্ট নেই এর সমান, কিন্তু খুব সামান্য একেবারে অনুপরিমাণ হলেও আছে, যে কিনা ওই ঘুমের কাজটা করছে। মানে একটা কাজ তো সে করছে, কিংবা একটা জিনিস সে তো এক্সপিরিয়েন্স করছে যে আমি কোনো স্বপ্ন দেখছি না, সেই কাজটুকু সে কিন্তু করছে। তার মানে সেই চিন্তা, সেই বৃত্তিটা কিন্তু তার আছে। বৃত্তি মানে কাজ, এখানে কাজ, মন কাজ করে কিভাবে? চিন্তার সাহায্যে। তো সেই তার মানে একটা বৃত্তি, একটা চিন্তা খুব সামান্য হলেও সেটা কিন্তু আছে। আর যখন মন খানিকটা পার্শিয়ালি প্রকাশিত হচ্ছে, ম্যানিফেস্টেড হচ্ছে, সেটা হচ্ছে আমার স্বপ্নের জগৎ। কারণ স্বপ্নতে যাকে, কারণ স্বপ্নে তো আমার শরীর কোনো কাজ করছে না, যাবতীয় কাজ স্বপ্ন দেখা, স্বপ্নের মধ্যে যা যে এক্সপিরিয়েন্সার এবং এক্সপিরিয়েন্সিং সব কিছুই কিন্তু করছে মন। আমি যদি দেখি যে স্বপ্নে আমি নীলাঞ্জনাকে দেখলাম, স্বপ্নে নীলাঞ্জনাটাকেও কিন্তু আমার মনই তৈরি করেছে। আমার মনের মধ্যে নীলাঞ্জনার একটা কোনো ছবি আছে, নীলাঞ্জনার সম্বন্ধে একটা ধারণা আছে। আমি ঘুমিয়ে ঘুমিয়ে নীলাঞ্জনাকে স্বপ্ন দেখছি, মানে আমার সেই যে মনের মধ্যে ধারণাগুলো রয়েছে, সেই ধারণাগুলোর ওপর ভিত্তি করেই মন একটা স্বপ্নের নীলাঞ্জনা তৈরি করেছে, তাকে আমি দেখছি স্বপ্নের সময়। ঠিক আছে, এবার আমি স্বপ্ন দেখছি, আমি স্বপ্নের জগৎটা তৈরি করেছি, সমস্ত কিছু ব্যাপারটা কিন্তু আমি মানে আমার মনটাই করছে, কিন্তু সেখানে মনটা পার্শিয়ালি প্রকাশিত হচ্ছে, পার্শিয়াল ম্যানিফেস্টেশন হচ্ছে। আর যখন আমার মনের ফুল ম্যানিফেস্টেশন হচ্ছে, সেটাই হচ্ছে আমার জাগ্রত অবস্থা। এই যে বলছে সর্বস্তু জাগরো, যখন অহংকারের সবটাই হচ্ছে, সবটা ফুল ম্যানিফেস্টেশন হচ্ছে, সেটা হচ্ছে জাগরণ। যখন অহংকার লয় হচ্ছে, যেখানে দেহ নেই, কিছু নেই, প্রায় অচেতনের মতো, সেইখানে মানে মনও নেই, মনও অলমোস্ট অচেতন, দেহর বোধ নেই, সেটা হচ্ছে সুষুপ্তি। যখন অহংকার ও বিকাশার্ধ হাফ ম্যানিফেস্টেশন, অহংকারের হাফ ম্যানিফেস্টেশন হচ্ছে, সেটাই স্বপ্ন। আর সর্বস্তু যখন ফুল ম্যানিফেস্টেশন হচ্ছে, সেটাই হচ্ছে জাগ্রত অবস্থা। তো এখানে তাহলে এই ড্রিম স্টেটে আমার মনটা সেমি ম্যানিফেস্টেড, আর ডিপ স্লিপে ডরম্যান্ট, নেই বলতে পারি না, কিন্তু সে ডরম্যান্ট। তাহলে এই যে তিনটে অবস্থা, এই তিনটে অবস্থা কোথায় হচ্ছে? মনের মধ্যে হচ্ছে। এখন প্রশ্ন, এখানে একটা জিনিস আমরা অনেক সময় গুলিয়ে ফেলি, এটা আমাদের মহারাজও আমাদের বলেছেন ক্লাসে, যে সময়টা এই অবস্থা ত্রয়ের মধ্যে অবস্থিত না অবস্থাটা সময়ের মধ্যে অবস্থিত? বলো তো, কি মনে হয়? সময়টা অবস্থায় রয়েছে না অবস্থাগুলো সময়ের মধ্যে রয়েছে? কি মনে হয়? অবস্থাগুলো সময়ের মধ্যে। না, সময় অবস্থার মধ্যে রয়েছে। কারণ আমি হয়তো 10 মিনিট ঘুমিয়েছি, 10 মিনিট বা 10 মিনিট স্বপ্ন দেখেছি, কিন্তু সেই 10 মিনিট স্বপ্নের মধ্যে আমি হয়তো একদম ওয়ার্ল্ড ট্যুরে বেরিয়ে গেলাম। আমি এখান থেকে প্রথমে একটা ফ্লাইটে করে বম্বে গেলাম, সেখান থেকে একটা ফ্লাইটে করে দুবাই গেলাম, সেখান থেকে আরেকটা ফ্লাইটে করে গিয়ে নিউ ইয়র্কে গিয়ে পৌঁছলাম। তাহলে এবার সেখানে নিউ ইয়র্কে অনেক ঘুরলাম, বেড়ালাম, এ সমস্ত সব কিছু করে টোরে তারপরে আমি ট্রাম্পের সঙ্গে গিয়ে ডিনার করলাম। তো সব স্বপ্নের মধ্যে আমি সবই করতে পারি। এবার সব কিছুই করছি, কিন্তু এত করে টোরে অনেক ঘুরে সারা ইউএসএটা ট্যুর করে যখন আমি ফিরলাম, সব কিছু তো করলাম আমি ওই 10 মিনিটের মধ্যে।
কিন্তু তার মানে ঘুমের মধ্যে আমার সময়ের কাউন্টটা অন্যরকম হচ্ছে। ঘুমের মধ্যে হয়তো আমি 1 মাস আমেরিকা ঘুরে এলাম ওই 10 মিনিটের মধ্যে, তার মানে আমার স্বপ্নের অবস্থার মধ্যে তার যে সময় সেটা রয়েছে। তাহলে অবস্থার মধ্যে সময়, সময়ের মধ্যে অবস্থা নয়। বা এটাও বলা যেতে পারে যে আমি স্বপ্নের মধ্যে একটা পুরো অন্য একটা টাইম পিরিয়ড দেখলাম, মেবি সেটা একটা পাস্ট, তো সেই টাইম পিরিয়ডটা স্বপ্নটারই মধ্যে। হ্যাঁ, সেটাই কথা, সেটাই কথা। মানে স্বপ্নের মধ্যে যে অবস্থায় আছো সেই অবস্থায় তুমি একটা তোমার সেই অবস্থার মতো করে একটা সময় এসে যায়, সময়ের ধারণা এসে যাচ্ছে। এখন আমি জেগে আছি, এখন আমি আমার এই যে প্রচলিত ঘড়ির টাইমে চলছি। এবার যখন আমি ঘুমোবো তখন আমার স্বপ্নের ঘড়ির টাইম আমায় চলতে হবে। কাজেই টাইমটা হচ্ছে অবস্থার মধ্যে, অবস্থাটা কিন্তু টাইমের মধ্যে নয়। কিন্তু সুষুপ্তিতে কিছুই থাকে না, সময়ও থাকে না। থাকলেও সেটা আমার তো বোধই নেই। হ্যাঁ, সেই সময় থাকে না। আবার এটাও তো যে আমি এতটা সময় ফিরে এসে তো আমি বলছি যে ওই সময়টা আমি আমি স্বপ্ন দেখিনি, এরকম একটা মানে কি আছে সেটা আমি সেভাবে অত আলাদাভাবে বুঝতে পারছি না। সুষুপ্তিতে আমাদের অ্যাবসেন্সের এক্সপিরিয়েন্স হচ্ছে, এক্সপিরিয়েন্স অফ দ্য অ্যাবসেন্স। এই যে তুই বলি সময় নেই, সুষুপ্তিতে সময় নেই, সেইটা এক্সপিরিয়েন্স করেছি। তো কিন্তু অ্যাকচুয়ালি সেটা এক্সপিরিয়েন্স করছি জাগ্রততে এসে, না, সুষুপ্তির মধ্যে নয়। জাগ্রততে এসে আমি বলছি, কিন্তু এক্সপিরিয়েন্স করেছি আমি সুষুপ্তিতে। যেমন ধর, এই যে স্বপ্নে আমি আমেরিকায় গেলাম, সেটা আমি তোকে এসে বলছি এখন জেগে জেগে। আমি বলছি যে জানিস তো কাল আমি স্বপ্ন দেখলাম, কালকে আমি ট্রাম্পের সঙ্গে ডিনার খেয়েছি, আমি 50 পদ 56 ভোগ 56 পদের ডিনার খেয়েছি ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বসে। সেটা তো আমি বলছি তোকে, তোকে এসে বলছিটা আমি এখন, কিন্তু এক্সপিরিয়েন্সটা তো করেছি স্বপ্নে। কাজেই এক্সপিরিয়েন্সটা আমি তখন করেছি, সেই জন্যে কে করেছিল? মন করেছিল। সেই মনটা এসেই এখন আমায় খবরটা দিচ্ছে, ওগো তুমি এইটা এক্সপিরিয়েন্স করেছিলে। সেই রকম সুষুপ্তি অবস্থায় আমি যে কিছু এক্সপিরিয়েন্স করিনি, সেখানে যে সময়েরও কোনো ধারণা নেই, সেটাও জেগে ওঠার পরে মনটা বলছে, ওগো একটা সময় ছিল তখন কিন্তু তুমি কিছুই এক্সপিরিয়েন্স করোনি, বুঝতে পেরেছো? তুমি কিন্তু স্বপ্নও দেখোনি, তার মানে তুমি খুব ভালো ঘুমিয়েছো। তাহলে এই বলাটা হচ্ছে জাগ্রত অবস্থায় এসে, কিন্তু কাজটা এক্সপিরিয়েন্সটা হচ্ছে ওই পার্টিকুলার অবস্থায়, স্বপ্নে বা সুষুপ্তিতে। সুষুপ্তিতে হচ্ছে এক্সপিরিয়েন্সের অভাব, সেটাকেই আমি এক্সপিরিয়েন্স করছি, অ্যাবসেন্সটাকে এক্সপিরিয়েন্স করছি। হলো? মানে এগ্রি করলি? হ্যাঁ, বুঝতে পেরেছি। কিন্তু মন যে ধারণাগুলো করছে ধর জাগ্রত অবস্থা, সেগুলো যেখানে সঞ্চিত থাকছে, সেটাকে কি আমরা চিত্ত বলছি? হ্যাঁ, হ্যাঁ। এবং সেই চিত্ত যা ধারণা করেছে সেইগুলো থেকেই কিন্তু এই যে স্বপ্নের জগৎটা যে তৈরি হচ্ছে, সেগুলো এই যে স্বপ্নে আমি যাই দেখি না কেন, এটা আমি কোত্থেকে দেখছি? এরা কেউই কিন্তু আমার এক্সপিরিয়েন্সের বাইরে নয়। এ জন্মে হোক, আগের জন্মে হোক, শুনে হোক, দেখে হোক, পড়ে হোক, আমি এইগুলো এক্সপিরিয়েন্স করেছি, সেইগুলোই একটা জগা খিচুড়ি পাকিয়ে একটা স্বপ্ন হিসেবে আমার সামনে আসছে। স্বপ্নের জগৎটাকে যে আমি দেখছি, সেই দেখাটা কিন্তু ওই আমার বৃত্তি, ওই সবটাই হচ্ছে ওই সংস্কার, ওই ওই যে ওই যে কোষ আমার মানে যে ওয়্যার হাউস রয়েছে, ওই সেই হচ্ছে যত নষ্টের গোড়া, ওই চিত্ত। সেই চিত্ত থেকেই, চিত্ত আছে বলেই এই সমস্ত কিছু হচ্ছে। মনের ওই যে চিত্তটা, ওই চিত্ত থেকেই সব বৃত্তি হচ্ছে। স্বপ্নগুলোও তো বৃত্তি, জগৎটা তৈরি হচ্ছে সেটা তো বৃত্তি, আমারই তো কল্পনা। কল্পনা মানে চিন্তা, চিন্তা মানে বৃত্তি, আসছে কোত্থেকে? ওই চিত্ত থেকেই। আচ্ছা, এই বৃত্তিটা আচ্ছা, এই যে বৃত্তিটা, এই বৃত্তিটা আছে বলেই আমি কিন্তু জ্ঞান প্রাপ্ত হচ্ছি। এই বৃত্তিটাই জ্ঞান।
তো আমি এই যে ঘুমোচ্ছিলাম, এই যে কাজটা করেছি, এই কাজটা করার কোনোভাবে এটাও একটা কাজ, এটা একটা বৃত্তি। এই বৃত্তিটাই আমাকে এই জ্ঞানটা দিয়েছে, যে জ্ঞানটা যে আমি ঘুমিয়েছি, আমি ডিপ স্লিপে ছিলাম, আমি স্বপ্ন দেখিনি। তো সেই জন্যে এই যে থটস, এগুলোই কিন্তু আমার জ্ঞান, আমার বৃত্তি কিন্তু আমার জ্ঞান জেনারেট করে। বৃত্তি না থাকলে কিন্তু জ্ঞানও থাকবে না। তো স্বপ্ন অবস্থায় আমার বাইরের জগৎ ছিল না, আমার দেহ ছিল না, আমার সেন্স অর্গান সবাই ঘুমোচ্ছিল। কিন্তু আচ্ছা, তা সুষুপ্তিতে কি হচ্ছিল? বোঝা গেল যে সুষুপ্তিতে দেহ তো, বাইরের জগৎ দেহ তো ছিলই না, মনটাও অলমোস্ট না থাকার সমান, সে শুধুমাত্রই ঘুমানোর কাজটা করছিল। এবং সেই গানটুকু দিয়েছে যে বাপু, আমি বাপু ঘুমোচ্ছি, আর কিছুই ছিল না। এবার স্বপ্নের অবস্থায় কি হচ্ছে? স্বপ্নের অবস্থাতেও বাইরের জগৎ নেই, আমার ইন্দ্রিয়রা সবাই ঘুমোচ্ছে, তারাও কেউ সবাই রেস্ট নিচ্ছে, কিন্তু মন সেখানে কিন্তু পার্শিয়ালি অ্যাক্টিভ। মনই সেখানে পুরো জগৎটাকে তৈরি করছে, মনই সেই জগৎটাকে, স্বপ্নটাকে দেখছে, এক্সপিরিয়েন্স করছে। আর সমস্ত নোয়িং, নোন, এভরিথিং ইজ ইন দ্য মাইন্ড। আর জাগ্রত অবস্থায় মনটা হচ্ছে পুরোপুরি অ্যাক্টিভ। সে এবার বলছে যে আমি এই এক্সটার্নাল ওয়ার্ল্ডটাকে দেখছে। তাহলে এই যে বাইরের জগৎটাকে দেখছে, তাহলে এই যে তিনটে অবস্থা, এই যে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এই যে তিনটে অবস্থাকে আমরা অনুভব করছি, আমরা এক্সপিরিয়েন্স করছি, কে করছে? কিন্তু আমার মন বা আমার শরীর, মন, বডি মাইন্ড। যেমন আমি বলবো যে জেগে থাকা অবস্থায় তোমার বডিও কাজ করছে, শরীরও কাজ করছে, বা ইন্দ্রিয়ও কাজ করছে, চোখ দিয়ে দেখেছি, কান দিয়ে শুনেছি। তাহলে আমি বলতে পারি যে বডি মাইন্ড দুটোকে একসঙ্গে, মানে ফুল ম্যানিফেস্টেশনটা সেই হিসেবে বলছি যে আমার শরীর মন সব একসঙ্গে কাজ করছে। তা এই সব কিছুই করছে কিন্তু আমার বডি মাইন্ড কমপ্লেক্স। সাক্ষী কিন্তু কিচ্ছু করছে না। সেলফ ইজ বিয়ন্ড দ্য থ্রি স্টেটস। এই তিনটে অবস্থার পারে, যে ওই যে বলেছিলাম তুরীয়, সেই তুরীয় হচ্ছে, সেই সেলফ হচ্ছে তিনটে অবস্থার পারে। সেলফ হচ্ছে শুদ্ধ চৈতন্য, সে কোনো অবস্থা তাকে কিন্তু স্পর্শ করে না। তো এই পরের পরের শ্লোকটা 11 নম্বর শ্লোকে কিন্তু সেটাই বলছে যে স্বপ্নের জগৎ যেমন আমার মনের সৃষ্টি করা, সেই রকম বহির্জগতও কিন্তু, বা জাগ্রত অবস্থায় দৃশ্যমান জগৎও কিন্তু মনেরই সৃষ্টি। এইটাকে বুঝতে হবে যে বহির্জগৎ, দৃশ্যমান জগৎটাও মনেরই সৃষ্টি। এটা কি করব? কি বলছো, বলবো না বলবো না? দশ নম্বরটা বোঝা গেছে তো? অবস্থাত্রয়, এটা তো আমাদের মহারাজ খুব ভালোভাবেই পড়িয়েছিলেন, আমাদের চ্যানেলেও আছে। কারোর কেউ চাইলে এই বিমোক্ষানন্দজি মহারাজের লেকচারগুলো শুনে নিতে পারেন। সেখানে অবস্থাত্রয় মহারাজ খুব ভালোভাবে বুঝিয়েছিলেন। তাও যদি কিছু বলার থাকে তাহলে বলতে পারেন। আর তাহলে আমরা বললে আমরা 11 নম্বরে যেতে পারি। কি বলো? আচ্ছা, তো 11 নম্বরেও এই কথাটাই বলছে যে স্বপ্ন অবস্থাটা যেমন, এবার স্বপ্ন অবস্থাকে আমরা কি করে বুঝতে পারি? আমরা যখন জেগে উঠি তখন আমরা জাগ্রত অবস্থায় আমি বলি আমি স্বপ্ন দেখেছিলাম,
এবার স্বপ্ন অবস্থাকে আমাকে বুঝতে গেলে আমায় জাগ্রত অবস্থায় আসতে হবে। আমি কিন্তু স্বপ্ন দেখতে দেখতে বলি না যে আমি স্বপ্ন দেখছি। আমি যখন ট্রাম্পের সঙ্গে ডিনার খাচ্ছিলাম তখন কিন্তু আমি বলিনি যে আমি কিন্তু স্বপ্ন দেখছি, আমি কিন্তু তখন খুব তাড়িয়ে তাড়িয়ে ডিনারটা খাচ্ছিলাম। তো সেই কাজেই সেই রকমই আমাকে যদি জাগ্রত অবস্থাটা যে সত্যি নয়, সেটাও যে মিথ্যা, এই যে আমরা বলি ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এটাই তো আমাদের মূল কথা। বেদান্ত কি আর বলছে? বেদান্ত তো ঠাকুর যে বলেছেন, বেদান্ত বা শঙ্করাচার্যও বলেছেন যে বেদান্তের মূল কথাটা ওই শ্লোক অর্ধে বলা যায় যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এটাই তো আসল কথা। তো এই যে জগৎ যে মিথ্যা সেটাকে বুঝতে গেলেও আমাদের প্রবলেম হচ্ছে এই জন্যে, কারণ আমরা জগতের মধ্যে জাগ্রত অবস্থায় থেকে আমরা বলতে চেষ্টা করছি যে ওগো জাগ্রত অবস্থাটা জাগ্রত নয়, এটাও একটা বড় বড় স্বপ্ন, এটাও একটা দীর্ঘ ঘুম, আসলে আমি ঘুমোচ্ছি। এইটাই তো মুশকিল। তো এটাকে আমাকে এক্সপিরিয়েন্স করতে গেলে সেই জন্যেই জাগ্রত অবস্থারও পারে বা তিনটে অবস্থার পারে সেই তুরীয় যদি আমি কোনো সময় পৌঁছতে পারি, তবেই আমি একমাত্র বুঝতে পারবো যে এই জাগ্রত অবস্থাটাও অ্যাকচুয়ালি একটা মানসিক ফেনামেনা, এটাও একটা মনের খেলা, জাগ্রত অবস্থাও মনের খেলা। তো ভার্স কি বলছে? অন্তঃকরণ বৃত্তিশ্চ চিতিচ্ছায়ৈকমাগতা বাসনাঃ কল্পয়েৎ স্বপ্নে বোধে অক্ষৈর্বিষয়ান্বহিঃ। The inner organ or mind, which is itself but a modification. মনটা নিজে কি? মনটাও কিন্তু একটা মডিফিকেশন বা বৃত্তি। Identifying itself with the reflection of consciousness, imagines various ideas in the dream, and the same inner organ identifying itself with the body imagine objects external to itself in the waking state with respect to the sense organ. মন ঘুমিয়ে ঘুমিয়ে যেমন তার সমস্ত এই বৃত্তিগুলো থেকেই একটা স্বপ্নের জগৎ তৈরি করেছিল, যেটা পুরোপুরি স্বপ্নের জগৎটা পুরোপুরি একটা অন্তর্জগৎ, মনের মধ্যেই সেই জগৎটা তৈরি করেছিল, সেই রকম জাগ্রত অবস্থায় সেই মনই আমাদের এই সমস্ত শরীরের সঙ্গে নিজেকে একত্ব অনুভব করে ইন্দ্রিয়গুলো, জ্ঞানেন্দ্রিয়গুলোর মাধ্যমে এই বহির বিশ্বটাকে সৃষ্টি করছে। তো এইখানে এটাই হচ্ছে বোঝার যে তাহলে এখানে আমরা বলতে পারি যে আমি পরিষ্কার এখানে দেখতে পাচ্ছি একটা গাছ রয়েছে, একটা বাড়ি রয়েছে, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, বাস যাচ্ছে, তুমি বলছো সবটাই মনের খেলা। এখানে বলছে হ্যাঁ সবটাই মনের খেলা। এইখানে আমাদের আবার ওই ফিরে যেতে হবে দেখা ক্রিয়াটার উপরে। আমরা এর আগে যখন আলোচনা করেছিলাম আমরা কি বলেছিলাম যে আমরা কিভাবে দেখি, বেদান্ত কি বলছে আমরা কি করে দেখি। বেদান্ত বলছে যে মনের মাধ্যমে তরঙ্গ আকারে শক্তিটা আমাদের চোখের মধ্যে দিয়ে বস্তুর ওপর পড়ছে এবং সেই বস্তুটাকে সে ঘিরে ফেলছে, তারপর সেই বস্তু থেকে সে বিভিন্ন ডাটা কালেক্ট করে সে তার তত্ত্ব আহরণ করে আবার চোখের মাধ্যমে মনের কাছে পাঠাচ্ছে। তখন মন সেটাকে প্রসেস করে বলছে যে আমি দেখছি যে একটা খুব সুন্দর একটা গাড়ি, নতুন মডেলের গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে। তো বা আমরা এমনি যদি দেখি, সায়েন্সেরও যদি দেখি, আমরা কি বলি যে আলো যখন কোনো বস্তুর ওপর পড়ছে তখন সেই বস্তু থেকে সেই আলোটা রিফ্লেক্টেড হয়ে চোখে আসছে, তারপর চোখের মধ্যে দিয়ে মনে যাচ্ছে বা ব্রেনে যাচ্ছে, ব্রেন তখন আমাদের প্রসেস করে বলছে যে আমি এই বস্তুটা দেখেছি। তো আলোটা পড়া মানে কি? আলোটাও তো শক্তিই বটে। তো এখানে বলা হচ্ছে যে আলো বাইরের শক্তি না,
যদি, কারণ আমরা আগেও দেখেছি, আগেও আলোচনা করেছি যে মন যদি আমি না দিই তাহলে আমার সেখানে আলো পড়লো কি পড়লো না আমি কিন্তু দেখতে পাই না। একজন মানুষ যদি কোমায় আচ্ছন্ন থাকেন তাহলে তার সামনে হাজারটা সুন্দর জিনিসও যদি সাজিয়ে রাখা হয় তিনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না, কারণ তার মনটা কিন্তু সেখানে কাজ করছে না। তো সেই জন্যে দেখবার জন্যে কী দরকার? দেখবার জন্যে যে শক্তিটা দরকার, এই সমস্ত শক্তির উৎস হচ্ছে মন, তাহলে দেখবার জন্যে যে শক্তিটা দরকার সেই শক্তিটাও দিচ্ছে সেই মন। মনই সেই শক্তিটাকে আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে বহির্বিশ্বে পাঠাচ্ছে, চোখের মাধ্যমে, কানের মাধ্যমে, নাকের মাধ্যমে, জিহ্বার মাধ্যমে, ত্বকের মাধ্যমে সেখান দিয়ে পাঠাচ্ছে। এবার সেখান থেকে সেই কোনো জিনিসের ওপর গিয়ে সেই জিনিসটাকে অ্যাজ ইফ যেন ছেয়ে ফেলছে, ওই যে শক্তিটা সেই জিনিসটাকে ছেয়ে ফেলছে, ফেলে এবার তার মধ্যে থেকে প্রয়োজনীয় তথ্যগুলো নিয়ে আবার ট্রেস ব্যাক করছে, আবার ফিরে আসছে, এসে আবার ওই জ্ঞানেন্দ্রিয়র মাধ্যমেই মনের কাছে পাঠাচ্ছে। তখন মন বলছে যে আচ্ছা আমি এটা দেখলাম, আচ্ছা আমি এই গানটা শুনলাম, আচ্ছা চন্দ্রানী যে বজর বজর করে যাচ্ছে আমি শুনছি। তা এইখানে আমি যদি মন না দিই তাহলে কিন্তু আমি কী বলে যাচ্ছে শুনতে পাবো না। কাজেই এখানে দেখা যাচ্ছে যে এই যে আমি বহির্বিশ্ব দেখছি সেটার পিছনেও কিন্তু মন রয়েছে। সাক্ষীর কাছ থেকে যে সূর্যের আলো যেমন চাঁদের ওপর পড়ে সেখান থেকে রিফ্লেক্টেড হয়ে অন্য বস্তুর ওপর পড়ে বস্তুগুলোকে দৃশ্যমান করেছিল, ঠিক সেই রকম সাক্ষী বা শুদ্ধ চৈতন্যর থেকে এই যে শক্তিটা মনের ওপরে পড়ে সেখান থেকে আমাদের যে প্রতিবিম্ব চৈতন্য তার উপর রিফ্লেক্টেড হচ্ছে, হয়ে সেই প্রতিবিম্ব চৈতন্য সেই শক্তিটাকে আহরণ করে সেই শক্তিটাকে ইন্দ্রিয়ের মাধ্যমে বস্তুর ওপর পাঠাচ্ছে এবং তখন আমি দেখতে পাচ্ছি। তাহলে কি আমি বলবো যে আমি যদি একটা বাড়ি দেখি তুমি কি একটা বাড়ি দেখছো না? আমিও দেখছি বাড়ি, তুমিও দেখছো বাড়ি, তাহলে তফাৎটা কী করে হলো? কী করে কেন বলছো যে মন দেখছে চোখ দেখছে না? এখানে কথা হচ্ছে যে এখানে শুধু দেখা নয়, দেখার সঙ্গে সঙ্গে একটা অনুভূতিরও ব্যাপার আছে। একটা বাড়ি, একটা ঘরই ধরো, একটা ঘর হয়তো নীল রং করা আছে, এবারে কেউ হয়তো সেই ঘরে গিয়ে বলবে বাহ কি সুন্দর নীল রংটা, এই শেডটা কি সুন্দর দেখেছিস। এবার কারুর হয়তো নীল রং অত পছন্দ নয়, তার হলুদ রং পছন্দ, সে গিয়ে বলবে দূর কী বিচ্ছিরি নীল রং করেছে, এখানটা হলুদ রং করলে আরও কত বেশি আলো রিফ্লেক্টেড হতো, ঘরটা আরও কত ব্রাইট দেখাতো বলো তো। তাহলে এই যে দেখার সঙ্গে সঙ্গে যে একটা অনুভূতিও কাজ করছে, অনুভূতিও সঙ্গে সঙ্গে এসে যাচ্ছে। তো সেই অনুভূতিটার জন্যেই কিন্তু আমার এই মনটার দরকার। কারণ আমি দেখেছি যে মনের দুটো পার্ট আছে, একটা হচ্ছে দ্রব্য পার্ট, একটা হচ্ছে বৃত্তি অংশ। কিন্তু এই সব মন নিজে দেখতে পায় না, মন দেখতে পায় না কারণ মন হচ্ছে একটা জড় বস্তু। মন কিন্তু তাও আমি বলি যে মনই তো এত কাজ করছে বাবা, মনেই তো আনন্দ হচ্ছে, মনেই তো দুঃখ হচ্ছে, মনেই তো সব ডুয়ালিটি হচ্ছে, মনকে কন্ট্রোল করাটাই তো এত শক্ত কাজ। সব কিছুই হচ্ছে, কিন্তু সেটা কেন হচ্ছে? সবটাই হচ্ছে কিন্তু সে চৈতন্যর কাছাকাছি আছে বলে। ও চৈতন্য, শুদ্ধ চৈতন্য মনকে চেতন করছে, কিছুটা শক্তি দিয়েছে, তাই আমরা মনে করছি যে মনটাকে আমরা চেতন বলে মনে করছি, তাই আমরা বলছি মনকে কন্ট্রোল করা ভারী শক্ত। তো সেই জন্যেই এখানে মনকে মানে মনটা হচ্ছে যেন একটা সিএলএফ বাল্বের মতো, যে আর মনটা হচ্ছে সিএলএফ বাল্ব, যেই তুমি মনটাকে অন করলে, বাল্বটাকে যেই সুইচ অন করলে অমনি একটা বিম অফ লাইট সেখান থেকে বেরোলো। এই যে বিম অফ লাইট, এই বিম অফ লাইটটা হচ্ছে আমাদের চিন্তাগুলো, বৃত্তি, থটস। এবার ওই চিন্তাগুলো গিয়ে যখন ওই আলোটা বস্তুর ওপর পড়ছে তবে তো আমি দেখতে পাচ্ছি, সেই রকমই চিন্তাটা ওই বস্তুর ওপর যাচ্ছে,
এবার চিন্তাটা যাচ্ছে মানে কি, চিন্তাটা গিয়ে আমাকে বলছে আচ্ছা এই জিনিসটা এই রকম দেখতে, এই রকম শেপ, আচ্ছা এইটা এরকম রাস্তার ওপর দিয়ে যাচ্ছে, ও আচ্ছা এখানে দেখছি 4টে চাকা আছে, আচ্ছা তাহলে এবারে ওই ওই ওর ওই যে ব্যাংক, সে ব্যাংকে চলে যাচ্ছে, রিজার্ভ ব্যাংকে, সেখানে ওই চিত্তই চলে গিয়ে সে পুরনো জিনিসের সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেখছে, আচ্ছা দেখি তো এটা কার সঙ্গে মিলছে, এটা তো একটা গাড়ি বলেই মনে হচ্ছে, আচ্ছা কিন্তু আমি এর আগে আগে যে যে গাড়িগুলো দেখেছি এটা তো ঠিক সেই রকম গাড়ি নয়, তাহলে বোধহয় এটা একটা কিছু নতুন মডেলের গাড়ি। তো সেখান থেকে কাজেই সব কিছুই হচ্ছে চিন্তা। তাহলে ওই যে আলোর কাজটা, ওই শক্তির কাজটা করছে কিন্তু চিন্তা। এবারে এবারে যদি আমার মন না থাকে তাহলে কিন্তু আমি কিছুই দেখতে পাবো না। যদি আমার চিন্তা না থাকে তাহলে কিন্তু সেখানে কোনোই ডুয়ালিটি নেই, কোনোই বহির্জগৎ নেই। তাহলে রিয়ালাইজড পার্সনের সঙ্গে আর আমাদের দেখার কি খুব তফাৎ হবে? আমি যেটাকে গাছ বলে দেখছি, একজন ব্রহ্মজ্ঞানী কি সেটাকে গাছ বলে দেখবেন না? দেখবেন। শুধু দেখার অংশটা এক। আমি যাকে গাছ বলে দেখছি, ব্রহ্মজ্ঞানীও তাকে গাছ বলেই দেখছেন। এবার আমি হয়তো ওই গাছটা দেখে ভীষণ খুশি হয়ে আপ্লুত হয়ে যাচ্ছি, বা গাছে কত মুকুল এসছে, খুব আম হবে, খুব অনেক আম খেতে পাবো এবার। আর ব্রহ্মজ্ঞানীর কাছে সবটাই ব্রহ্মের প্রকাশ। তার সেই জন্যে তিনি তো স্থিতপ্রজ্ঞ, তার সেই আম মুকুল হয়েছে দেখেও তার কোনো আনন্দও নেই, কোনো দুঃখও নেই। আম খেতে পারলেও কিছু না, আম খেতে না পারলেও কিছু না। তফাৎ হয়ে যাচ্ছে এইখানে, তফাৎ হয়ে যাচ্ছে আমাদের এক্সপিরিয়েন্সে, তফাৎ হয়ে যাচ্ছে আমাদের রিয়াকশানে। তো সেই জন্যে যেমন যেমন আমরা যদি টিক উড দিয়ে বিভিন্ন ফার্নিচার তৈরি করি, তাহলে আমি বলবো যে এটা একটা টিক উডের, বাহ কী সুন্দর আলমারি, বাহ কী সুন্দর খাট, বাহ কী সুন্দর চেয়ার। আর ব্রহ্মজ্ঞানী বলবেন ও এটা তো টিক উড। এই হচ্ছে তফাৎ। তো বৃহদারণ্যক উপনিষদেও এটাই বলেছে যে ঠিক যেমন স্বপ্নটাও হচ্ছে আমাদের অন্তর্বিশ্ব, যেটা মনের ক্রিয়েশন, মনের দ্বারা সৃষ্ট, সেই রকম আমাদের বহির্বিশ্বটাও আমাদের মনের দ্বারাই সৃষ্ট, তার বাইরে কিছু নয়। একজন লোককে দেখে একজন খুব খুশি হচ্ছে, আবার যে তাকে পছন্দ করে সে বলছে আহা হা হা কী ভালো ও এসেছে, ওকে দেখলাম। আরেকজন যে পছন্দ করে না সে সেই একই লোককে দেখছে, কিন্তু সে হয়তো প্রচণ্ড বিরক্ত হচ্ছে যে বাবা ওই লোকটাকে কেন দেখলাম, আজ আমার দিনটাই খারাপ যাবে। তো কাজেই এই যে জগৎটা মেটেরিয়াল হিসেবে এক হতে পারে, কিন্তু দেখাটা অবশ্যই পার্সন টু পার্সন ভ্যারি করে। কাজেই বহির্জগৎটাও মনেরই সৃষ্টি। কাজেই আমাদের এই যে জাগ্রত যে বিশ্বটা, সেটাও কিন্তু একটা দীর্ঘ স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। এবং আমাদের যে চিন্তা, আমাদের বৃত্তি, সেটাই হচ্ছে আমরা কি জগৎটাকে কিভাবে দেখব, এই যে জগৎটাকে এক্সপিরিয়েন্স করাটা, এটাও কিন্তু সমস্তটাই হচ্ছে আমাদের চিন্তার ওপর, বৃত্তির ওপর নির্ভর করছে, মনের ওপর নির্ভর করছে। সেই জন্যেই কী করতে হবে, মনটাকে পরিষ্কার করতে হবে। এত কথা বলার মোদ্দা কথাটা কি, যে মনটাকে বাপু পরিষ্কার করো, যাতে যা কিছু দেখবে ওই ব্রহ্মজ্ঞানীদের মতো সেটাকে অবজেক্টিভলি, জিনিসটাকে জিনিস হিসেবেই দেখতে পারো। তার মধ্যে কোনো অহংকার, কোনো মমকার, এই জিনিসগুলো যেন না প্রবেশ করে। তার মধ্যে উইথ নো প্রাইড, নো প্রেজুডিস, যেটা আমাদের আমরা সাবজেক্টিভ নয়, অবজেক্টিভ। এইখানে এই যে মহারাজের বলেছেন সাবজেক্টিভ দৃষ্টিভঙ্গি আর অবজেক্টিভ দৃষ্টিভঙ্গি। সাবজেক্টিভ দৃষ্টিভঙ্গি মানে সাবজেক্ট টু মাই মেন্টাল কন্ডিশন, আমার মনের অবস্থার ওপর ডিপেন্ড করে আমি একটা জিনিসকে দেখছি, সেটাকে আমি ইন্টারপ্রিট করছি, এক্সপিরিয়েন্স করছি। আর অবজেক্টিভ মানে সেটা যেমন সেটা তেমন, আমি সেটাকে জাস্ট দেখছি, যেরকমভাবে আছে সেটার উপর আমার কোনো রিয়াকশান হচ্ছে না,
আমি সেই জন্যেই মনকে পরিষ্কার করো, যাতে এই অহংবোধ, মমত্ববোধ এইগুলো সেখানে না থাকে। সেটাই হচ্ছে রিয়েল নেচার। এবার সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর মোক্ষ, সেটাই হচ্ছে মোক্ষ। মোক্ষ মানে কি? মোক্ষ মানে হচ্ছে এই জগৎ যেমন তাকে তেমনভাবে দেখো, তোমার মনের রঙে তাকে রাঙিও না। লাল চশমা পরে লাল জগৎ, নীল চশমা পরে নীল জগৎ দেখো না। জগৎ যেমন জগৎ তেমন সেভাবে দেখো। সেই জন্যেই মনকে পরিষ্কার করা, সেই জন্যেই আত্মজ্ঞান, সেই জন্যেই মোক্ষের পথে মোক্ষের সন্ধান করা। আর এইখানে এই বিষয়টা শেষ হচ্ছে 12 নম্বর, মানে এই সাবপার্টটা শেষ হচ্ছে 12 নম্বর শ্লোকে, যেখানে আমাদের অন্তঃকরণের যে স্বরূপ সেটা বলা হয়েছে। সেখানে বলা হচ্ছে মোনহং কৃত্যোপাদানং লিঙ্গমেকং জড়াত্মকং অবস্থাত্রয়মন্মেতি জায়তে ম্রিয়তে তথা। এখানে কি বলছে? মন, the subtle body which is the material cause of the mind and egoism is one and of the nature of insensity। মানে মনটাও হচ্ছে জড়। এই যে সূক্ষ্ম শরীর, সেই সূক্ষ্ম শরীরের মধ্যেই তো রয়েছে মন। এবার সূক্ষ্ম শরীরটা যেহেতু জড়, তাই আমাদের মন বা মনের সঙ্গে সম্পর্কিত যে অহংকৃতি, যেটা সেই অহংকৃতিটাও কিন্তু আসলে সেটা জড়। সেখানে সে মনের মধ্যে এই যে তিনটে অবস্থা, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এই তিনটে অবস্থার মধ্যে সে বিচরণ করে বা তিনটে অবস্থাকে সে অনুভব করে। এবং মনের একটা জন্ম আছে, মনের একটা মৃত্যু আছে। মনের জন্ম, মনের মৃত্যু কখন হয়? যেই মুহূর্তে আমাদের অজ্ঞান এসে ঘিরে ধরে, তখনই আমাদের অহংকৃতি বা মনের জন্ম হচ্ছে। এবার আমরা যত কাঁচ পরিষ্কার করব, আয়না যত পরিষ্কার করব, মনকে যত পরিষ্কার করব, যত সত্যটাকে, আত্মজ্ঞান যত আমরা, আমাদের সত্যত্ব বুদ্ধি যত জাগ্রত হবে, তত আমাদের মধ্যে এই বিভেদ, এই অহংকৃতিটাকে, অহংকারকে আমরা যত দূর করতে পারবো, তত তখন কি হবে? তখন আমাদের প্রারব্ধ, যতক্ষণ প্রারব্ধ আছে, এই শরীর আছে, প্রারব্ধ শেষ হয়ে গেলে স্থূল শরীরটাও যেমন চলে যাবে, সেই রকম ওই যে সূক্ষ্ম শরীর, যে মনটা, সেটা শুদ্ধ মন, যখন আমার মন শুদ্ধ হয়ে যাবে, তখন সেই শুদ্ধ মনটাও আমাদের কারণ শরীরে, এবং কারণ শরীরটা সেই শুদ্ধ চৈতন্যতেই লয় হয়ে যাবে। তখন আর মন থাকবে না। সেই জন্যে বলছে যে মনের একটা জন্ম এবং মৃত্যু আছে। অবস্থাত্রয়মন্মেতি জায়তে ম্রিয়তে তথা। ইট মুভস ইন দ্য 3 states অ্যান্ড ইজ বর্ন অ্যান্ড ইট ডাইস। তো এইটা হচ্ছে মনের সম্বন্ধে একটা ওভারঅল কথা বলা হলো। সেই জন্যে আমাদের কি করতে হবে? আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই, যে আমি শরীর নই বা ইন্দ্রিয় নই বা দৃক ওয়ান নই, এটা বুঝতে হবে। এবং আমি মনও নই, অর্থাৎ দৃক টুও নই, সেটা বুঝতে হবে। এবং আমি আসলেই সেই সাক্ষী দৃক 3, এইটাতেই আমাদের প্রতিষ্ঠিত হতে হবে। We are not the body, not the mind, we are the Sakshi, which is eternal witness and which is the pure consciousness. সেটাই আমাদের বুঝতে হবে। তো এই হচ্ছে আমাদের 12 নম্বর অবধি যেটা বলা হয়েছিল, যে প্রথম দিন যে বলা হয়েছিল যে 6 থেকে 12তে আমাদের এই যে দৃকগুলো, তাদের ফরমেশন অ্যান্ড ফাংশন, এগুলো নিয়ে বলা হয়েছে। তো সেই অবধি আমরা, তার মধ্যে আমরা অলরেডি দেখেছি যে মনটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, কারণ মন না থাকলে কিছুই হবে না, কিছুই থাকবে না, এক্সপিরিয়েন্সই থাকবে না, জগতই থাকবে না। তো এই মনটাকেই পরিশুদ্ধ করতে হবে, সেইটাই হচ্ছে আসল উদ্দেশ্য। তো সেই অবধি আমরা আজকে আলোচনা করলাম।
এবার যদি কারোর কিছু বলার থাকে তাহলে বলতে পারো। মনটাকে পরিশুদ্ধ করা মানে কি? মনের আলটিমেটলি লয় হওয়া। লয় হলে তখন কোনো রিয়াকশন হবে না, যেটা ব্রহ্মজ্ঞানীদের অবস্থা। যেটা বললি, তারা দেখছেন, তাদের দেখার আমাদের দেখার সঙ্গে আমরা রিয়াকশন দিই, তারা রিয়াকশন দেন না। হ্যাঁ, না পরিশুদ্ধ মানে ওই যে অজ্ঞানটাকে দূর করতে হবে, আমি এই আমি তাই। পরিশুদ্ধ মানে আমি বোধটাকে তাড়াতে হবে। অহং নাশ হবে। হ্যাঁ, অহং নাশ, তবেই তো পরিশুদ্ধি। মানে মানে অহংকৃতি চলে গেলে মানে ওর যে কোয়ালিটিস অ্যাট্রিবিউটস গুলো সেগুলোও চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, মানে ও দুটোকে আলাদা করা যায় না, একটা এলেই অন্যটা অটোমেটিক্যালি আসবে। অহংকৃতি হুম, আছে, আছে মানে সে তো কিছু একটা করবে, সে যেটা করছে সেটাই বৃত্তিটা। হুম। আমি মানে তার ফাংশন গুলো তো হ্যাঁ, থাকবেই। আমি বোধ আছে বলেই তো সে কাজ করছে। আমি হুম। বোধটাই যদি না থাকে তাহলে কাজও থাকে না। কাজ কে করবে? আমি নেই, তাহলে কাজ আর কে করবে? কাজও নেই, মনের মধ্যে বৃত্তি নেই। এবং ওই যে ওইটাকে এবার এই এই পরিশুদ্ধ করতে হবে, মানে ধীরে ধীরে ওই যে আমার মনটা যতক্ষণ না, আমার চিন্তাটাকে যতক্ষণ না শুদ্ধ করতে পারছি, ততক্ষণ আমার বাসনাও যাবে না। ওই হাজার রকম বাসনা, সেইগুলো কি করে মানে চরিতার্থ করব, সেই জন্যেই বিভিন্ন চিন্তা, আমার বিভিন্ন প্ল্যানিং করছি, এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে। এবার ধীরে ধীরে সেগুলোকে, ওই যে কাঁচের ওপরে স্পট পড়েছে, স্পটগুলোকে আমাকে সরাতে হবে, কালোটাকে। তা না হলে আমি কখনোই ওই পরিষ্কার ছবি দেখতে পাবো না। এবার যে মুহূর্তে আমার কাঁচ একদম স্পটলেস হয়ে গেল, আমি তখনই বুঝতে পারলাম, তখন আর আমি আমি বলে আলাদা করে আর রইলই না। এবার সেটা তো যেহেতু এটা আমরা মেটেরিয়াল জিনিস দিয়ে বোঝার চেষ্টা করছি, সেই জন্যে কোথাও একটা বলছি যে আমার তো তাহলে সেই স্পটলেস কাঁচটাও থাকছে, কিন্তু এখানে ব্রহ্ম সেটারও পারে, মানে সেটা তো উপলব্ধির ব্যাপার, যে সেখানে ওই ওই সেই সেই জিনিসটাও, মানে প্রতিবিম্ব ব্যাপারটাই নেই, অহম ব্যাপারটাই নেই। কারণ ওই যে বললো, এতটুকু অহম থাকা মানেই একটা বৃত্তি থাকা, মন থাকা। মনকে পুরোপুরি নাশ করতে হবে। একটা জিনিস বল, যেটা মনে হচ্ছে যে এই চিত্তশুদ্ধি বা মনকে শুদ্ধ করার ব্যাপার যেটা হচ্ছে, বলা হচ্ছে, সেটা হচ্ছে যে আমার মনের মধ্যে এখন এই জন্মে এই শরীরে এই মনের মধ্যে কি কি বাসনা আছে এটা আমি জানি। তো সেটা সেটা না হয় কোনোভাবে শুদ্ধ করা গেল, কিন্তু আমার তো এই যে শরীরটা হয়েছে, এই যে মনটা পূর্ব পূর্ব জন্মে যে সূক্ষ্ম শরীরগুলো ছিল, সে যে তার মধ্যে যে বাসনাগুলো স্টোর ছিল, অলরেডি ক্যারিড ওভার হয়েছে নিশ্চয়ই। তো সেগুলো তো জানি না, তাহলে তাহলে চিত্তশুদ্ধিটা মানে পুরোপুরি ভাবে তো করতে পারবো না। না, সেই জন্যে মানে নির্বাসনাটা হবে কি করে না, তাহলে? এক নম্বর হচ্ছে বাসনা, যেটা তুই বলছিস জানিস, সেটাও তুই জানিস না। যেটা এই মুহূর্তে তোর মনের ওপরে উঠেছে, সেই জন্য সেইটুকু তুই জানিস, কিন্তু তোর হ্যাঁ, কিছুটা জানি হ্যাঁ বলা যায়। অবচেতনে যেটা আছে, তো চিত্তশুদ্ধি সেই জন্যেই তো বলেছে, মানে আমাদের ভক্তিপথে সেই জন্যেই তো ওই যে হ্যাঁ, প্রার্থনা করে করে আমাদের জপ করে করে ধ্যান এভাবে। ধ্যান জপ প্রার্থনা, যে হ্যাঁ। ওই যে মানে ইঙ্ক পটে কালো কালির দোয়াতে তুমি পরিশুদ্ধ পরিষ্কার জল ঢালতে থাকো, ঢালতে থাকো, প্রথমে অনেক কালি উঠবে উঠবে উঠবে, কিন্তু ক্রমশ ক্রমশ দোয়াতটা পরিষ্কার হয়ে শুদ্ধ হয়ে যাবে। তো সেইটা হচ্ছে হুম। ধ্যান। আর আর জ্ঞান পথে তোমাকে এটাই বারবার বলতে হবে যে আমি এটা হতে পারি না, এইটাই এখানে যেটা বলছে, যে আমি শরীর নই, এইখানে এটাই তো এখানে বলা, যে আমি শরীরটা নই, তাহলে আমি মনও নই, তো তার পারে আমি কেউ। এখানে সেভাবেই তো আমি এই যে এইখানে এখানে এটাই বলেছে, যে এখানে বলবে যে তুমি দৃক ওয়ান নও, দৃক টু নও। দৃক টু মানে মন, তুমি আসলে মন নও, তুমি আসলে সেই শুদ্ধ চৈতন্য। কারণ মনটা জড়বস্তু, জড়বস্তু তো কাজ করতে পারে না, তাহলে আমি কাজটা করছি কি করে? তাহলে মনের পারে কেউ একটা আছে, যার যে আমায় শক্তি দিচ্ছে, তাহলে সে কে? তাহলে তাকে জানার চেষ্টা করো। আমি যদি জড়, মনটা যদি জড়ো হয়, অথচ আমি বলছি যে ওরে বাবা মনকে কন্ট্রোল করা সে মানুষের অসাধ্য, কি করে করব? এটাই তো আমাদের প্রবলেম। তো সেইখানে তোমাকে বলতে হবে যে আমি মনটা যদি জড়ো হয়, তাহলে আমি শক্তি, কাজ করার শক্তিটা কোত্থেকে পাচ্ছি? তাহলে কেউ একটা, কোথাও অন্য কেউ, মনের পারে কেউ আছে যে আমায় শক্তিটা দিচ্ছে। সুতরাং সেই মনের পারে কে আছে তাকে খুঁজতে হবে। এবার তাকে খুঁজতে গেলে আমাকে মনেরই সাহায্য নিতে হবে, কিন্তু ওই ধীরে 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 আমাকে এটা বারবার, ওই জন্যেই বারবার রিপিটেড শ্রবণ মনন নিধিধ্যাসন, বারবার শোনো বারবার শোনো, সেই
করে করে জানতে হবে। পাথর করে দিতে হবে। দিদি কিছু বলছো? হ্যাঁ, আমি বলছি যে মনকে যদি আমি মানে পাথরের মতো করে কোনো অনুভূতি থাকবে না, এ থাকবে না, তাহলে মায়া দয়া এইসব কিছুই তো তাহলে থাকবে না। দয়া থাকবে, মায়া থাকবে না। দয়াটা হচ্ছে সর্বভূতে, আর মায়াটা হচ্ছে নিজের লোকে, শুধুমাত্র নিজের লোকে। মায়া একটা মানুষকে দেখে আহা বলে যে মায়া থেকে তো আমরা তাকে না, দয়া করে না, দেখতে যাই। সেটা দয়া থেকে করতে হবে। আহাটা আমরা সাধারণত আহাটা বলি শুধু নিজের লোকেদের বেশি। ওই যে বলে যে তো আপনার খেদার জন্মদিনে আপনি এক মুঠো কাজু বাদাম দেন পায়েসে, আর পাশের বাড়ির বোঁচার জন্মদিনে আপনি তিনটে চারটে কাজু বাদাম দেন, তা বললে হবে না। ওখানে তোমাকে ওইখানে ইকুয়ালিটি করতে হবে। আমি যদি খেদাকে এক মুঠো কাজু বাদাম দিই, তাহলে ভোঁদাকেও এক মুঠোই দিতে হবে। কিছু নাই দিলাম, সেটা ঠিক ঠিক। হ্যাঁ, তো সেইটাই তারপরে মন হ্যাঁ, এরকম করলে মন পরিষ্কার হবে, সেই হ্যাঁ, আজ যেমন পরিষ্কার বলছো ওরকম মন পরিষ্কার হবে হ্যাঁ, হবে, তাতে। হবে। মন পরিষ্কার মানে কি, মনটাকে তো তুমি বড় করছো, সবাই তোমার আপন বলছো, শুধুমাত্র তোমার পরিবারের মধ্যে শুধুমাত্র আমি, না, আমার ছেলে, এরা এদের জন্য যে টান আমার, এদের জন্য যে চিন্তা, স্বাভাবিকভাবে সেটা তো আমাদের কাছে তো সেটাই অনেক বেশি না। আমি আরও আরও চারটে লোককে ভালোবাসতে পারি, কিন্তু কখনোই তো আমি আমার ছেলের সমান তাকে ভালোবাসছি না, না, একটু কম বেশি হয়। তো সেইটাকেই যখন আমি দুজনকেই সমান ভালোবাসতে পারবো, শুধু পায়েস করা নয়, সব বিষয়। আজকে আজকে খেদা ফার্স্ট হলেও যত খুশি হব, ভোঁদা ফার্স্ট হলেও তত খুশি হব। ভোঁদা ফার্স্ট হলে বলছি খুশি হচ্ছি, অথচ মনে চিনচিন করছি, আহারে আমার খেদাটাও তো হতে পারতো, সে বললে হবে না। এই হচ্ছে, এইটা করা মানেই তোমার মন পরিশুদ্ধ হচ্ছে, তোমার মনটা বড় হচ্ছে, খেদার জন্যও যত ভাবছো, ভোঁদার জন্যও তত ভাবছো। এই সব হচ্ছে থিওরি, এইগুলোকে প্র্যাকটিস করানোটাই হচ্ছে। এক্স্যাক্টলি এটাই ভাবছিলাম। এই হচ্ছে থিওরি, এবং এইগুলোকে নিজেদের জীবনে প্র্যাকটিস করা এবং করা। কত জন্মের গল্প রে ভাই, তাই আমাদের ভাবছি। ব্রতকথা বই, আমাদের যে কোনো ব্রততে একটা ব্রতকথা বই আছে না, পড়তে হয়। হ্যাঁ, তার নিচে একটা করে বাণীর মতন থাকে, মায়ের বাণী হোক বা বিভিন্ন তো তাতেও আমরা ছোটবেলা থেকে এটা পড়েছি যে নিজের সন্তানকে তো সব নারী ভালোবাসে, কিন্তু যে অন্যের সন্তানকে সমানভাবে ভালোবাসতে সেই হচ্ছে সত্যিকারের মা, এরকম একটা বাণী আমরা পড়েছি ছোট থেকে। আলটিমেট সেই রকমই হওয়া উচিত, যেটা এখানেও বলছে তাই। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, হওয়াটা খুবই খুবই কঠিন কঠিন, ব্যাপার। খুবই কঠিন। হ্যাঁ, তুমি যতই বলো সেটা হয় না, একটা কোথাও গিয়ে তো হ্যাঁ, হয়ই না। তুমি যতই তুমি অন্যকে এ করো, কিন্তু তখন মনে হবে আমার নিজে নাড়ি ছেঁড়া, সেটা তো তোমার মনে হুম, হবেই। তো সেটা করলে হবে না তোমাকে। ওই ওই জন্যেই ওই যে মা হচ্ছেন একমাত্র যিনি সবার মা। শরতজা আমরা আমজাদও তাই। হ্যাঁ, তো তো সেটা এবার সেটা করতে পারলে তো আমরাও সত্যি ব্রহ্মজ্ঞানী হয়ে যেতাম। ওই যে বলেন না যে মহারাজদের কাছে যে যেই যাবে সেই মনে করবে যে আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন, আমাকেই সব করছেন, কারণ সেটা করতে সমদৃষ্টি। সমদৃষ্টি, হ্যাঁ, সমদৃষ্টি করতে পারা মানেই কিন্তু এই এই যেটা বলছো মনের শুদ্ধতা। ওই যে বলেছে যে ভগবদ্গীতায় যে দৈবাসুর ও সম্পত্তি বিভাগ যোগ রয়েছে, তাতে 26টা গুণ রয়েছে। তো বলছে তুমি যদি একটা গুণ, যে কোনো একটা গুণ যদি তুমি সত্যি করে পুরোপুরি তোমার মধ্যে আনতে পারো, তাহলে জানবে যে বাকি 25টাও এসে গেছে পুরোপুরি। ওটা বলছে 26টা, কিন্তু 100% একটা আসা মানে বাকিগুলোও আসা, তার মানে তুমি সেই ওই সত্যি দেবতা হয়ে যেতে পারো তখন। কিন্তু সেই জন্যই বলে যে ঠিক আছে, তোমার প্র্যাকটিসের জন্য তুমি ওই 26টার মধ্যে থেকে একটাকেই ধরো, একটাকে ধরে ধরেই চলো, যাতে সেটা মানে খানিকটা তো হবে, কিছুটা অন্তত, যাতে ওই ওই দোয়াতের কালিটাকে যাতে একটুখানি পরিষ্কার করতে পারে।
কত মোটা কালি, ওই বলেছে না হিমালয় পর্বত যদি কালি হতো, সেই মনটা হিমালয় পর্বতটার সমান কালি, তাকে কত সমুদ্রের জল ঢালতে হবে ভাই। কত জন্মের জন্ম গল্প জন্ম তা। অনেক জন্ম গেলেও তাও পরিষ্কার হওয়া মুশকিল। এক জন্মতে তো হবেই রে, কত জন্ম গেলে তবে জানি যে পরিষ্কার যদি হয়। হ্যাঁ, কিন্তু ছাড়লে হবে না এক পাই দিয়ে। মনের চেষ্টা একটা চালিয়ে ইয়ে যেতে হবে। করছে গো। হ্যাঁ, কি বলছো বৌদি, কি বলছো? বলছি এই আলোচনাগুলো শোনার জন্য মনের মধ্যে তো একটা রিপারকেশন বা মনটা একটা কিছুটা সময় হলেও একটা শুদ্ধতা আসে, তাই না? এই জন্যই শোনা উচিত আর কি, বুঝি আর হ্যাঁ, না বুঝি কিন্তু এটা মনটা খানিকটা ঠিক হয়, বুঝি যে এটা করতে হবে। হ্যাঁ, অ্যাটলিস্ট ধরো 10 বছর ধরে করতে হবে করতে হবে, করতে করতে একদিন করলাম। হ্যাঁ, কানে হ্যাঁ, শোনাও তো হচ্ছে অ্যাটলিস্ট। হ্যাঁ, তা না হলে তো এই করতে হবে বোধটাও হতো না, না? এখন কিন্তু এখন কিন্তু অনেক সময় এরকম হয় তো, মানে আমাদের এই সংস্কার বশে অনেক কিছুই করি না, কিন্তু কোথাও একটা মনে চিনচিন করে তো যে এটা কিন্তু করা উচিত ছিল, করলাম না। হ্যাঁ, এবার ওই যেটা বলছে যে অনেক লোক তো সেটুকুও ভাবে না যেটা করা উচিত, করলাম না আর কি করলাম। তো অ্যাটলিস্ট সেটুকু ভাবছি তো যে এটা করা উচিত ছিল, করলাম না। এইটা করতে করতেই একদিন হয়তো করব, সেই। ওই জন্য তো সব সাধু সঙ্গ করতে বলে, কেন সাথে ভালো ভালো কথা মধ্যে থাকলে মনটা খানিকটা হ্যাঁ, সেই। সেরকম চেষ্টাটা আসে। ভালো ভালো কথা প্লাস তারা এগুলো করছেন, প্র্যাকটিস করছেন, সেটা হ্যাঁ, দেখা, চোখে দেখা। সেই। এই যে মহারাজরা বলেন না যে আমাদের কাছে সবাই সমান, সমদৃষ্টি আমাদের, তো সেই সমদৃষ্টিটা কি সেটা দেখা যায়। হ্যাঁ, তাহলে অ্যাটলিস্ট দেখে মনে হবে যে হ্যাঁ, ইট ইজ ডুয়েবল, কেউ তো হুম। করতে পারছে, মানে সেই জন্যেই মহারাজরা, মানে সাধুরা তো অনেক, যারা অনেক এগিয়ে গেছেন, তাদের দেখলে আমার পক্ষে ডুয়েবল মনে হওয়াটা শক্ত, কিন্তু আমরা পরস্পরকে দেখলে মনে হতে পারে না, ও যদি করতে পারে তাহলে কেন আমিও হয়তো চেষ্টা করলে পারতেও পারি, এই আর কি। সেইখানে সেইটা আর কি। যে জন্যে ওই যে বলেছে অবতাররা কেন মানুষ হয়ে আসেন, কারণ তিনি মানুষ হয়ে এসে তিনি যদি এটা করতে পারেন, তাহলে আমিও হয়তো কিছু হলেও পারবো। আর তিনি ভগবান আগে থেকেই যদি বলে ওরে বাবা উনি তো ভগবান, উনিই তো পারবেন, আমি আর কোত্থেকে পারবো, সেরকম হলে কখনোই আমার মনে হবে না যে আমি সেটা করি বা করতে পারি, সেই। ঠিক আছে, আজকে তাহলে অনেক পড়া হলো। হ্যাঁ, যদি আর কারুর, সিতুদি, সুদীপ্তাদি, দীপাদি, তো আপনাদের কিছু যদি রিয়াকশান থাকে, শক্ত জিনিস নো ডাউট, সব তো সবাইকার পক্ষেই, আমাদেরই মানে এটাই যখন পড়ছি, আর মহারাজ এত সুন্দর বুঝিয়েছেন, মনে হয় যে কিছুই বলতে পারছি না, বলতে পারলাম না। তুমি তো ভালোই বোঝাচ্ছ। না, না গো, অনেক ভালো বোঝাচ্ছ, অনেকটা চেষ্টা করছি, আর আমরা তোমার ওই ইউটিউবটাও কতটা দেখছি যখনই মনের ভেতর সময় পাই। কতটা থাকবে এবং সেই অনুযায়ী চলতে পারবো সেটাই আসল মনের কথা। ভেতর থাকাটাই হচ্ছে সেটাই, সেইটাই। আগের দিন কি পড়েছি, মানে নিজেই বলেছি, আজকে সেটুকুই মনে নেই, আজকে কি বললাম সেটাই মনে নেই, সেই আর কি। কিন্তু এই বারবার চর্চা করতে করতে, সেটাই বলছেন যে বারবার চর্চা করতে করতে একটা ওই সংস্কার তৈরি হবে, বারবার দাগ কাটতে কাটতে একটা কালি পড়বে আর কি। মানে একটা ধারণা তৈরি হচ্ছে, কিন্তু যে আমি বলবো কোনো প্রশ্ন করব সেটাও এখনো আসেনি। আবার শুনতে শুনতে হয়তো ওই যেমন পেছনের গুলো কিছুটা, প্রথম দিকের গুলো ওটা অনেকটা পরিষ্কার হয়েছে, এবার এগুলো হবে শুনতে শুনতে আর কি। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে এই জিনিসগুলোই তো আমরা ওই কথামৃত প্রসঙ্গতেও এটাই পড়ছিলাম, এই পুরুষ প্রকৃতি, এই দিগদৃশ্যর এইটা। আবার আমরা ওই ত্রয়োদশ অধ্যায়ও এটাই পড়ছি, মানে গীতাতেও এটা হ্যাঁ, তো চলছে। অ্যাটলিস্ট মানে একটা ধারণা হলে অন্য এই জিনিস। জিনিসগুলো একসঙ্গেই চলছে মোটামুটি। হ্যাঁ, হ্যাঁ, তাহলে অন্য জিনিসগুলো ধারণা করতেও একটা ইয়ে হবে আর কি। সুবিধে হচ্ছে একটা তখন। হ্যাঁ, এইটাই আর কি। ঠিক আছে। ঠিক আছে, চল, থ্যাংক ইউ।